আজ সাজিদের বাসরাত। সে বাসার ছাদে দাঁড়িয়ে ভাবছে। সে চেয়েছিল মাদ্রাসায় পড়ুয়া একজন দিন তার মেয়েকে বিয়ে করবে, কিন্তু না, আল্লাহ তাআলা হয়তো এটা ছাড়েননি। তার বিয়ে হয়েছে সে যে অফিসে কাজ করে, সেই অফিসের বস আনিকার সাথে। আনিকা অহংকারী হলেও মা বাবার সম্মতিতে সে বিয়েতে রাজি হয়ে যায়। সে ভিতরে ঢুকে সালাম দিল। আসসালামু আলাইকুম। সাথে যেই না আনিকার কাছে এসে বিছানায় উঠতে যাবে তখন এই, তুই এখানে আসছিস কেন? কেন আসবো মানে? আমি ঘুমাবো না? ঘুমাবি ঠিক আছে, তো এখানে আসছিস কেন? এই বিছানা কি তোর বাপের? তোর যোগ্যতা আছে এখানে বসার? তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তোকে বলবো কেন? তোমার শরীর ঠিক আছে তো? বলেই যেই না আনিকার কপালে হাত দিয়েছে অমনি দুটো চর বসিয়ে দিল। সাজিদ অবাক হয়ে আনিকার দিকে তাকিয়েছে, চোখ ঝাপসা হয়ে গেছে। ছোট লোকের বাচ্চা, তোর যোগ্যতা আছে এই আনিকা সুলতানার গায়ে হাত রাখার? ইচ্ছে তো করছে তোর হাতটা ভেঙে গুড়িয়ে দিই। আমি তোমার সাথে কি এমন করেছি যে তুমি আমার সাথে এমন করছো? কেন করছি বুঝতে পারছিস না? না। কেন করছি ভুলে গেছিস? কি ভুলে গেছি? দাঁড়া, তোকে মনে করিয়ে দিই। মনে পড়েছে? সাজিদের ফর্সা গালে 4 আঙ্গুলের দাগ পড়ে যায়। মাথাটা প্রচন্ড ঝিমঝিম করছে তার। মনে পড়েছে। তো তুমি আমায় বিয়ে করছো কেন? আমি তো তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য, যাতে তুই বুঝিস এই আনিকা সুলতানার সাথে লাগার ফল কি হয়। তোর ওই কাজের জন্য আমি অনেক অপমানিত হয়েছি। এখন তোকে বিয়ে করেছি, আস্তে আস্তে তোর করাই কাজের প্রতিশোধ আমি নেব। তোর জীবন আমি জাহান্নামের আগুনে পরিবর্তন করে দেব। আমি তোমার স্বামী, তুমি আমার উপর এরকম আচরণ করতে পারো না। কি বললি? স্বামী? তোর যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? আমি একদিনে যত আয় করি তুই 1 বছরেও তোর ওই আয় করতে পারবি না। আর 1 মাসে যত খরচ করি তুই আর তোর ছোট লোকের পরিবার মিলে 1 বছরেও এই আয় করতে পারবি না। আবার বলিস আমার স্বামী? আনিকা, তুমি আমাকে যাই বলো না কেন, আমার পরিবারের কিছুই বলবে না, না হলে কিন্তু। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না আমার বাড়িতে এসে আমার সামনে আমাকে ধমক দিস? আমি ভুল কি বলেছি? তোরা ছোট লোক বলেই তো তোর পরিবার আমার সাথে বিয়ে দিয়েছে। তোরা তো লোভী ছোট লোকের পরিবার, যেখানেই টাকা পাস সেখানেই ছুটে যাস। আমার টাকা পয়সা আছে দেখে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলি। ফকিরনি পরিবার হলে যা হয়। সাজিদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কারণ তার জন্য তার পরিবার কাছকে ছোট হচ্ছে। ছোট লোকের পরিবার বলেই তো আমাদের বাড়িতে এসেছিস রাস্তার ভিক্ষুকের মতো, আর আমরা তোদের আশ্রয় দিয়েছি। জোর গলায় উচ্চস্বরে কথা বললে তোর সাথে তোর ফকিরনি পরিবারকে রাস্তায় কুকুরের মতো লাথি মেরে বের করে দেবো। তুমি প্লিজ আমাকে যা বলার বলো, আমার পরিবারকে কিছু বলো না। আমার অনেক কষ্ট হয়, তুমি যা শাস্তি দিবে তা মাথা পেতে নেবো, কিন্তু আমার পরিবারকে কিছু বলো না। এই তো সবে শুরু, দেখতে থাক সামনে কি হয়। এই, এখন বেশি বকবক না করে সর, আমি ঘুমাবো। সাজিদ বিছানার এক কোণে বসে চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর পিঠে ধুপ করে আনিকা তাকে একটি লাথি মেরে দেয়। সাজিদ তাল সামলাতে না পেরে মেঝেতে বেকায়দায় পড়ে যায়, যার ফলে হাতটা মুচকে যায়। মাগো। ছোট লোকের বাচ্চা, তুই এখানে বসেছিস কোন সাহসে? তোকে বেচলেও তো এটার দামের সমান হবে না। তুই শুধু বারান্দায় থাকতে পারবি, সোফাতেও না, বুঝলি? সাজিদের চোখে পানি, কিন্তু সে মুচকি হেসে মাথা নাড়ায়, যা দেখে আনিকা অবাক হলেও সে শুয়ে পড়ে। সাজিদ বারান্দাকে একটি চেয়ারে বসে ভাবতে লাগলো, সে কি চাইলো আর কি হলো। সাথে চেয়েছিল জীবন সঙ্গিনীর সাথে আল্লাহর ইবাদত করে হাতে হাত রেখে জানাতে যাবে, কিন্তু না, তা দেখছে হবার নয়। সাথীদের প্রচণ্ড অপমানিত বোধ হতে লাগলো। আনিকার কথাগুলো তীরের মতো বুকে এসে বাজছে। এরকম কিছু একটা হতে পারে আজ করলেও সে বেশি একটা পাত্তা দেয়নি।
ও, পরিচয় তো দেওয়া হলো না। সাজিদ, পুরো নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম। দিনদার ভদ্র একটা ছেলে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদও পড়ার চেষ্টা করে। সে এলাকার সবচেয়ে ভালো ছেলেদের কথা বললে তাদের মধ্যে একজন হচ্ছে সাজিদ। ফর্সাও নয়, শ্যামলাও নয়, সুন্দর চেহারার আকৃতি। সাপ দাড়িগুলো যেন সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। সে অনার্স মাস্টার ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছে। স্কুল কলেজের জীবনেও সে সুচরিত্রের অধিকারী ছিল, তাই সবাই তাকে পছন্দ করত। আর একটি গুণও ছিল যে সে কারোর প্রতি অত্যাচার সহ্য করতে পারত না। সাজিদের বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত, কিন্তু বয়স হয় আর সম্ভব হয় না, ফলে চাকরি নিতে হয় সাজিদকে। বাসায় মা বাবা, একটি ভাই এবং 2টি বোন আছে। অন্যদিকে যার সাথে বিয়ে হচ্ছে তার নাম আনিকা সুলতানা তন্নি। অপরূপ সৌন্দর্যের অধিকারী। তার দিকে তাকালে চোখ ফেরানো বড় দেয়। দুধে আলতা গায়ের রং, সুন্দর আকৃতি। স্কুল কলেজে অগণিত প্রপোজ পেয়েছে, কিন্তু অহংকারী বললে কাউকে গ্রহণ করেনি। তার এই অফিসে চাকরি করে সাজিদ। সাজিদ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ভোরে আজানের মিষ্টি শব্দে তার ঘুম ভেঙে গেল। সে উঠে উঁচু করে নামাজ পড়তে গেল। নামাজ পড়ে এসে দেখে আনিকা এখনো ঘুমাচ্ছে। সে আনিকাকে দেখে অবাক হয়। ঘুমন্ত অবস্থা তাকে একদম পরীর মতো লাগছে। ঘুমন্ত অবস্থায় সব মেয়েকে মায়াবী আর সুন্দরী লাগে। আনিকাও তার ব্যতিক্রম নয়। সে তার বউর উপর একটা ছোটখাটো ক্রাশ খেল। আরে মিয়া, এটা হালাল ক্রাশ। যত খাইবেন তত সব হইবে ইনশাল্লাহ। সাদিদ ভাবল, আনিকাকে নামাজের জন্য কি ডাকবে? এদিকে নামাজের সময় চলে যাচ্ছে। যত খারাপ ব্যবহার করুক না কেন, আনিকা তো তার বউ। সে কিভাবে নিজের বউকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে? কিন্তু গতকালের কথা তার মনে পড়ে যায়। জাগে তুলে যদি গালে বসিয়ে দেয়। পরক্ষণই ভাবল, যা হবার হবে। সে আস্তে আস্তে আনিকাকে ডাক দিতে লাগলো। আনিকা, এই আনিকা। উম, সাজিদ আরো কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া দিল না। সে এবার আনিকার শরীরে হালকা স্পর্শ করে ডাক দিল। আনিকা, এই আনিকা, নামাজ পড়বে না? নামাজের সময় চলে। আনিকা তৎক্ষণাৎ সজাগ হয়ে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমি বললাম না আমাকে তুই টাচ করবি না। এত জোরেই মেরেছে যে ছোট কেটে রক্ত বেরোচ্ছে। চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে গেল। তুমি নামাজ পড়বে না? নামাজের সময় চলে যাচ্ছে তো। তোর ইচ্ছে হলে তুই নামাজ পড়, আমাকে ডাকছিস কেন? কেন তুমি নামাজ পড়বে না? না, আমাকে নামাজের কথা বলছিস কেন? আমার ইচ্ছে হলে পড়বো, না হয় পড়বো না। প্লিজ তুমি নামাজটা পড়ে নাও, না হলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমি তোমার স্বামী হয়ে কি করে মেনে নেব? প্লিজ মাত্র 2 রাকাত ফরজ নামাজটা পড়ে আবার ঘুমিয়ে পড়ো। কিছুটা অবাক হয়ে, এত খারাপ ব্যবহার করার পরও সাজিদ তার জন্য ভাবছে। আমি তো বললাম তোকে স্বামী হিসেবে মানি না, আর আমার কবরে তো তুই যাবি না, তাই আমাকে জ্ঞান দিতে আসবি না। আর তুই যা তো, আমাকে এখন ঘুমোতে দে। বলে সে আবার শুয়ে পড়ল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। চোখ দিয়ে অনবরত পানি বেরোচ্ছে। সাজিদ তার ভালোর জন্য রেখেছিল, আর তার প্রতিবান আনিকা কি দিল? কিন্তু সাজিদ থামবে না। তার হৃদয় আল্লাহর তাকওয়া এবং সাজিদের প্রতি ভালোবাসা জাগাবেই, যে করেই হোক। সে আর দাঁড়িয়ে না থেকে বারান্দায় চলে গেল। সাজিদের প্রতিদিনের অভ্যাস হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সে প্রতিদিন 20 থেকে 30 মিনিট কোরআন তেলাওয়াত করবে। কিন্তু কোরআন মাজিদ পাবে কোথায়? সে একটি বুক সেলফ দেখতে পেল, যা অনেক সুন্দর করে ডিজাইন করা। বুক সেলফটি বারান্দার সাথেই ছিল। একটু খোঁজাখুঁজি করে সে একটি কোরআন মাজিদ পেয়ে গেল। সে একটু খুশি হলো। সে বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করতে লাগলো। এদিকে আনিকা ঘুমিয়ে গেলেও সাজিদের কোরআন তেলাওয়াত তার আবার ঘুম ভেঙে যায়। তার মেজাজটা আবারও খারাপ হয়ে যায়। সে সাজিদকে মারার জন্য উঠতে গিয়েও আবার শুয়ে পড়ে, কারণ এত সুন্দর সুমধুর কোরআন তেলাওয়াত সে জীবনে প্রথম শুনছে। তার একটু অন্যরকম ভালো লাগা কাজ করছে। সে তৃপ্তি সহকারে কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। যে গান বাজনা শুনে হয়তো তৃপ্তি পায় না, যতটা কোরআন তেলাওয়াত শুনে পাচ্ছে। তিলাওয়াত শুনতে শুনতে আনিকা আবার ঘুমিয়ে পড়ল।
প্রায় 20 মিনিট কোরআন তেলাওয়াত করে মাজিদটি রেখে আসলো। তার আর একটা অভ্যাস হচ্ছে প্রতিদিন ব্যায়াম করা, কিন্তু আজ তার মাথাটা প্রচন্ড রকমের ব্যথা করছে। মনে হয় তার জ্বর উঠেছে। আনিকার থাপ্পড়গুলোর জন্য হয়তো বা তার জ্বর উঠেছে। তার গালটা এখনো ব্যথা করছে। সে বারান্দার চেয়ারে বসে ভাবতে লাগলো। সে তো ভেবেছিল তার নিজ জবিন সঙ্গিনীকে নিয়ে ভালোবাসার একটি জীবন পার করবে। আনিকা তার সাথে এরকম করবে সাজেদ তা ভাবতেও পারেনি। আসলে বড়লোকেরা প্রতিশোধ নিতে যা খুশি তাই করতে পারে। আনিকা বড়লোক বলে এসে সামান্য দুটো থাপ্পড়ের প্রতিশোধ এভাবে নিচ্ছে কি? কিছু বুঝতে পারছে না। চলুন পুরো ব্যাপারটা খুলে বলি। 2-3 মাস আগের কথা। সাজিদের বাবা একটি বেসরকারি অফিসে চাকরি করত। সে অবস্থা তারা সচ্ছল ছিল। বয়স হওয়া চাকরি থেকে রিটায়ার নেয়। তার কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে যান। ফলে পরিবারের অভাবের শোক নেমে আসে। পরিবারের সকল দায়িত্ব তখন সাজিদের কাঁধে এসে পড়ে। সে ভবঘুরে হয়ে চাকরি খুঁজতে থাকে। সে অনেক ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোনো অফিসেই তাকে চাকরি দেয়নি। তারপরেও সে চাকরি খুঁজতে থাকে। সেদিন সকাল 8:30-এ দেশের একটি নামকরা অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়। অফিসটি তার বাসা থেকে গাড়ি দিয়ে গেলে 30 মিনিট সময় লাগে। তার ইন্টারভিউ শুরু হবে 9:30-এ। সে বের হয়ে একটি রিক্সা নিয়ে যেতে থাকে। উদ্দেশ্যে চৌরাস্তায় মোড়ে গিয়ে সে বাসে উঠে সোজা অফিসে যাবে। রিক্সাওয়ালা একটি গলি দিয়ে বের হওয়ার সময় একটি গাড়ি রিক্সাওয়ালাটিকে ধাক্কা মারে। মৃদু ধাক্কা লাগায় রিক্সাটি কিছু হয়নি, কিন্তু রিক্সাটির একটি কোণার সাথে ধাক্কা লাগায় গাড়িটির কিছুটা রং উঠে যায়। তারপরে গাড়িতে একটি মেয়ে নামে, দেখতে অসাধারণ সুন্দরী। কিন্তু সাজে তার দিকে না তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। মেয়েটির চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে সে প্রচণ্ড রেগে আছে। মেয়েটি রেগে গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালাটার দিকে এগিয়ে সজোরে থাপ্পড় মারার জন্য হাত উঠালে। সাদেদ মেয়েটির হাত ধরে ফেলে। সাদেদ রিক্সাওয়ালাটির সাথেই ছিল। মেয়েটিকে সেদিকে ভ্রুক্ষেপ না করে রিক্সাওয়ালাটির বকতে লাগলো। ছোট লোকের বাচ্চা, দেখে রিক্সা চালাতে পারিস না? আমার গাড়ির একই অবস্থা করলি। তোর 14 গোষ্ঠীকে বেচলেও এরকম একটা গাড়ির সমান হবে? সাজিদ মেয়েটির এমন ব্যবহারে অবাক হয়ে যায়। রিক্সাওয়ালা চাচা বয়সে তার বাবার সমান হবে, তারপরও কিরকম তৈতুকারি করছে। আরে মা, আমি তো তোমাকে ধাক্কা দেইনি। তুমি তো আমার রিক্সাটাকে ধাক্কা দিয়েছো। আর ধাক্কা লেগেছে বলেই তোমার গাড়ির একটু রং উঠে গেছে। এখানে আমার তো কোনো দোষ নেই। এই, তোর সাহস তো কম না? আমার মুখে মুখে তর্ক করিস? এখন আমার গাড়ি ঠিক করে দিতে পারবি? তোর মতো ছোট লোকদের জন্য রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়াই যাবে না। আচ্ছা মা, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে দেখে শুনে চালাবো। তোকে কি ক্ষমা করব? তোকে ক্ষমা করতে গিয়ে কি গাড়িটা ঠিক হয়ে যাবে? এটা ঠিক করতে কত টাকা লাগবে জানিস? সাজিদ এবার মাথায় রক্ত উঠে গেল, কারণ সে মানুষের প্রতি অত্যাচার সহ্য করতে পারে না। সে মেয়েটাকে বলল, এই, আপনি লোকটার সাথে এমনভাবে কথা বলছেন কেন? সমস্যা কি আপনার? তুই আবার কোথা থেকে উড়ে আসলি? আবার আমার সাথে জোর গলায় কথা বলছিস? উনি আপনার থেকে বয়সে কত বড় জানেন? আবার বেয়াদবের মতো তুই তোয়ারি করছেন। ব্যবহার কি কেউ কোনোদিন শেখায়নি? ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? আমাকে তুই বেয়াদব বলিস? আবার বলিস আমাকে কেউ ব্যবহার শেখায়নি? তুই জানিস আমি কে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ম্যাম। আপনি আমাকে ছোট লোকের বাচ্চা বলছেন কোন সাহসে? আর আপনাকে না চেনার কি আছে? অসভ্য বেয়াদব একটা মেয়ে আপনি। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন না? আনিকা সাজিদের গালে থাপড় মেরে দেবে এমন সময় সাজিদ আনিকার হাত ধরে ফেলে আর কষে আনিকার গালে 2টা চড় মেরে দেয়। আশেপাশে তখন অনেক লোক জড়ো হয়ে যায়। আনিকা অবাক হয়ে সাজিদের দিকে তাকায়, তারপর সে চারিদিকে তাকায়। সবাই তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তার প্রচণ্ড অপমানিত বোধ হতে লাগলো। শর খাওয়ায় তার গালে দাগ পড়ে যায়, আর তার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই সবার সামনে এই আনিকা সুলতানের গায়ে হাত তুলেছিস? মেরেছি তো বেশ করছি। নিজে ভুল করে রিক্সাটা লাগিয়ে খারাপ ব্যবহার করে আবার জোর গলায় কথা বলা। আবার আমাকে চর মারতে আসছেন? আপনাকে তো আরো মারা দরকার ছিল। সাজিদ থাপড় মারা চারপাশের লোকজন খুশি হয়েছে।
সবাই হাসাহাসি করছিল, অনেকেই বলাবলি করতে লাগলো। বেশ করেছে মেরেছে, বড়লোক বলে আচার আচরণের কোনো সভ্যতা নেই। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। বড়লোক হওয়ার সাথে সাথে মাথার বিবেক বুদ্ধি সব উড়ে গেছে। কার সাথে কেমন কথা বলতে হয় ওইটা জানে না। ছেলেটা বেশ করেছে মেরেছে। আনিকা কাঁদতে কাঁদতে বলল, তুই এটা একদম ঠিক করলি না। সবার সামনে তুই আমাকে অপমান করেছিস, সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিস। এর ফল তোকে ভোগ করতেই হবে। তোর জীবন আমি ধ্বংস করে দেব। আরে যান যান, যা পারেন করেন। তোকে আমি দেখে নেব। এই অপমানের প্রতিশোধ আমি নেবই। তোর জীবন আমি একদম জাহান্নামে পরিবর্তন করে দেব, মনে রাখিস তুই। আব্বে যা যা, যা পারিস কর গিয়ে। তোর মতো কত এলো আমার জীবন ধ্বংস করতে, যা যা। আনিকা কাঁদতে কাঁদতে চলে গেল। আরে বাবা, তুমি কেন আবার ওকে মারতে গেলে? তুমি জানো ও কত বড় বড় লোক। আমি শুধুই তো তার কাছে ক্ষমা চাইনি, ও তো তোমার ক্ষতি করবে। আরে কি যে বলেন না চাচা, আমার সামনে আপনাকে অপমান করবে আর আমি চুপ থাকবো? আর আপনার তো কোনো দোষ নাই, সব দোষ মেয়েটার। তবুও বাবা, আমার এখন তোমার জন্য ভয় হচ্ছে, যদি তোমার কিছু করে ফেলে। আরে আপনি ভয় পাবেন না, আপনি দোয়া করবেন, কিছুই হবে না। তাই যেন হয় বাবা। এখন চলুন তো। বাবা উঠো। সাদিক চৌরাস্তায় গিয়ে ভাড়া মিটিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। তারপর সে বাসে চড়ে 9:15 গিয়ে অফিসে গিয়ে পৌঁছালো। এই কোম্পানির দেশের নামকরা একটি কোম্পানি। এটি সারা দেশের বেস্ট কোম্পানির মধ্যে র্যাঙ্কিংয়ে বর্তমানে 1 নম্বরে আছে। সাদিক অফিসটা দেখে অবাক হয়ে যায়। বিশাল এরিয়া জুড়ে অফিসটা। না জানি অফিসার কোম্পানির মালিক কত বড় লোক। সে ভিতরে গিয়ে ওয়েস্টিং রুমে বসে। তার আগে আরও 20 জন আছে, তারাও ইন্টারভিউ দিতে এসেছে। তাদের ইন্টারভিউ নেওয়ার পর তার ইন্টারভিউ নেওয়া হবে। এখানে প্রায় 350 জনের মতো আবেদন করেছে, কিন্তু অফিসে নেওয়া হবে মাত্র 25 জন। তাদের ইন্টারভিউ শুরু হবে 9:30-এ। সবাই তখন ওই অফিসের বস আসার অপেক্ষা ছিল। এদিকে আনিকা অফিসে প্রবেশ করে দেখে সাজিদ হোস্টেল রুমে ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছে। সবাই আনিকার দিকে লক্ষ্য করলেও সাজিদ তাকে এখনো লক্ষ্য করেনি। আনিকার মাথায় একটি শয়তানি বুদ্ধি খেলে যায়। তার ভিতরে প্রতিশোধের আগুন চলে ওঠে। সে শয়তান একটা হাসি দিয়ে ইন্টারভিউ রুমে চলে যায়। হ্যাঁ, এটা আনিকার তীর অফিস। তার বাবা কয়েক মাস আগে কোম্পানির পুরো দায়িত্ব আনিকার হাতে তুলে দিয়েছিলেন। তার বাবা কোম্পানিতে থাকাকালীন এটি এতটা উপরে ছিল না। আনিকার পরিশ্রম ও বুদ্ধির উভয় মাধ্যমে কোম্পানিটি কয়েক মাসে দেশের টপে উঠে যায়। একে একে সাজিদের আগে সবার ইন্টারভিউ শেষ হয়। যখন সাজিদের পালা হলো, তখন পিয়ন এসে সাজিদকে ডাক দিয়ে যায়। এখানে মোহাম্মদ সাজিদুল ইসলাম কে? জি, আমি সাজিদ। ম্যাম আপনাকে ডাকছে। সাজিদ আল্লাহর উপর ভরসা করে ইন্টারভিউ রুমে যায়। আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসুন। সাজিদ যেন 100 ভোল্টেজের একটি শট খেলো, কারণ সাজিদ যাকে রাস্তায় মেরেছিল সেই তার বস। রুমে আরো 2 জন ছিল। তার মনে এটা তারই অফিস। আল্লাহ জানে কপালে কে আছে। সাজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জি ম্যাম। আপনার ফাইলটা দিন। জি এই যে। সাজিদ ফাইলটি ম্যানেজারের কাছে দিল। ম্যানেজার ভালো করে উল্টেপাল্টে দেখলো, তারপর ফাইলটি আনিকার কাছে দিল। আনিকাও ফাইলটি দেখলো, তারপর বলল, আপনি এখন আসতে পারেন। আপনার চাকরি যদি হয়ে যায় তাহলে আপনার জিমেলে কোম্পানির পক্ষ থেকে একটি কনফার্মেশন মেল চলে যাবে। তারপর আপনি চাকরিতে জয়েন দিতে পারবেন। ওকে ম্যাম, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজিদ অফিস থেকে বের হলো। সে অনেকটাই অবাক হয়েছে, কারণ আনিকাকে সবার সামনে মারার পরও সে ভালোভাবে কথা বলেছে। সে তো ভেবেছিল তাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেব, কিন্তু না, উল্টো আরো ভালো কথা বলছে। তার মাথায় কিছু ঢুকছিল না। সাজিদ তারপরও সোজা বাসায় চলে যায়। এদিকে আনিকা শয়তানি হাসি দিতে থাকে। তোর জীবন আমি ধ্বংস করে দেব, জাহান্নামে পরিবর্তন করে দেব। সবার সামনে আমাকে অপমান করেছিস, আমাকে সবার সামনে মারার ফল কি হয় ভালো করে বুঝিয়ে দেব। সাজিদ অফিস থেকে সোজা বাসায় আসলো। তার মনটা একটু খারাপ,
কারণ হয়তোবা তার এই চাকরিটাও হবে না। সে ঘরে ঢুকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, ইন্টারভিউ কেমন হলো তোর? ইন্টারভিউ তো ভালোই হয়েছে, কিন্তু চাকরিটা হবে কিনা এটা নিয়ে টেনশন। তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা সহায় হলে আমি ঠিকই একটা ব্যবস্থা করে ফেলতে পারবো। বাবা, যা করবি একটু তাড়াতাড়ি কর। তোর বাবার শরীরটা বেশি ভালো না, এদিকে টাকাও প্রায় ফুরিয়ে এসেছে। আরে তুমি চিন্তা করো না তো, আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি, তুমি শুধু আমার জন্য দোয়া করো। দোয়া তোর বাবা তোর জন্য সব সময় করি, আল্লাহ তাআলা তোর সহায় হোক, আমিন। আমিন। সাজিদ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। সে শাওয়ার নিতে নিতে ভাবতে লাগলো এই চাকরিটাও বোধহয় তার হবে না। সে আরও কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করবে। যদি তার চাকরি না হয় তাহলে সে ছোটোখাটো একটা ব্যবসা দাঁড় করাবে। যে করেই হোক তাকে পরিবারের হাল ধরতেই হবে। এসব ভাবতে ভাবতে সে ফ্রেশ হয়ে নেয়। তারপর সে জোহর সালাত আদায় করতে মসজিদে চলে যায়। 2 দিন পর তাকে অবাক করে দিয়ে আনিকাদের অফিস থেকে চাকরির কনফার্মেশন মেইল আসে। তা দেখে সাজিদ প্রচণ্ড খুশি হয়। যাক, অবশেষে সে তার পরিবারের হাল ধরতে পারবে। সে তার চাকরি হওয়ার খবরটা তার মাকে জানায়। তার মাও ভীষণ খুশি হয়। কিন্তু সাজিদের একটা জিনিস মাথায় ঢুকছে না, যে আনিকা তাকে কেন চাকরি দিল। চাকরি দেওয়ার মাধ্যমে কি তাহলে আনিকা তার প্রতিশোধ নেবে? সাজিদকে অতিরিক্ত খাটুনি খাটাবে? হয়তোবা প্রতিশোধের জন্যই আনিকা তাকে চাকরি দিয়েছে। কিন্তু আনিকা যাই করুক না কেন, চাকরিটা তাকে করতেই হবে। অনেক কষ্টে সে চাকরিটা পেয়েছে। আর বাবার অসুস্থতার খরচ, ভাই বোনের পড়াশোনার জন্য হলেও তাকে এই চাকরিটা করতে হবে। সাজিদের একটি বিষয় অনুশোচনা হতে লাগলো, কারণ জীবনেও সে কোনো নারীর গায়ে হাত তোলেনি। কিন্তু ওই দিন সে রাগকে কন্ট্রোল করতে না পেরে আনিকাকে মেরে দেয়। আনিকাকে বুঝিয়ে দিলেই পারত। যদিও সাজিদ কাজটা ঠিকই করেছে, তারপরেও তার অনুশোচনা হতে লাগলো। নভেম্বর 1 তারিখ সকাল 9টা থেকে তার চাকরি শুরু, মানে আর মাত্র 5 দিন পর। সাজিদ সেই দিন সকাল 8টায় বের হয়। 8টায় বের হয়ে 8টা 45-এ গিয়ে অফিসে প্রবেশ করে। তাকে অফিসের পিয়ন একটি কক্ষে নিয়ে যায়। সাজিদ গিয়ে দেখলো মোট 24 জনকে কক্ষে নিয়ে আসা হয়েছে। সে বুঝতে পারল এরাও নতুন কর্মচারী, তারাও নতুন করে অফিসে জয়েন হয়েছে। কিছুক্ষণ পর অফিসের বস আনিকা এলো। আনিকা এলে সবাই দাঁড়িয়ে যায়। আনিকা সবাইকে বসতে বলল। আপনারা জানেন এই কোম্পানিটা দেশের টপ 10 কোম্পানির মধ্যে বর্তমানে ফার্স্ট অপশনে আছে। আপনাদের আমি বেশি কিছু বলবো না, শুধু বলবো সময় মতো কাজ করবেন। আমি কাজে ফাঁকি দেওয়া একদম পছন্দ করি না। কাজের মধ্যে কোনো রকম অবহেলা প্রকাশ করবেন না। কোম্পানির ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। নিজের বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে কোম্পানিটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই আশাই করি। আর এনার নাম রাশেদুল ইসলাম। আপনারা যার যার ডেস্ক ওনার কাছ থেকে বুঝে নিন। সবাই সবার ডেস্ক বুঝিয়ে নিয়ে যে যার কাজে চলে গেল। সাজিদও তার ডেস্কে গিয়ে কাজ করা শুরু করলো। কাজগুলো তেমন কঠিন নয়, কারণ এরকম কাজ সে আগেও কিছুটা করেছে। সাজিদ তার পাশে 2 জনের সাথে পরিচিত হতে লাগলো। তার বাম পাশের জনের নাম রিফাত, আর তার ডান পাশের জনের নাম সিয়াম। তারা এই অফিসে আরো 2 মাস আগে জয়েন করেছে। তারা একই সাথে জয়েন হয়েছিল। সাজিদ অল্প কিছু সময়ের ব্যবধানে সবার সাথে মিশে গেল। এদিকে আনিকা কাজ করতে করতে সিসিটিভি ক্যামেরা সাজিদের উপর নজর রাখছিল। সে পিয়নকে দিয়ে সাজিদকে ডেকে পাঠায়। স্যার আপনাকে ম্যাম ডাকছে। আমাকে স্যার বলার দরকার নেই, আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনি আমাকে সাজিদ বলেই ডাকবেন, আর আপনি করে বলার দরকার নেই, তুমি করেই বলবেন। আর আমি আপনাকে রাশেদ ভাই বলে ডাকবো, কেমন? ভাই, তুই তো অহংকার মুক্ত মানুষ দেখছি। আপনি আমাকে নাম ধরে ডাকলেই খুশি হব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, ম্যাম তোমাকে ডাকছেন। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। সাজিদ আনিকার রুমের সামনে গেল। ম্যাম আসতে পারি? আসুন। আপনার অফিসে এত কথা কিসের? আপনাকে না বললাম আমি কাজে ফাঁকি দেওয়া পছন্দ করি না। কেন অফিসে কথা বলছেন? ম্যাম আমি তো কাজ ফাঁকি দিইনি, শুধু ওদের সাথে একটু পরিচিত হচ্ছিলাম এই আর কি। আর আমার কাজ প্রায় শেষ, তাই একটু। আচ্ছা ঠিক আছে, কাজ ঠিক থাকলেই হলো। কাজের মধ্যে যেন
কোনো রকম অনীহা না দেখি। জি ম্যাম। হুম, এবার আসতে পারেন। ম্যাম, একটা কথা বলার ছিল। বলুন। ম্যাম, আমি ওই দিনের ব্যবহারের জন্য দুঃখিত। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি ম্যাম। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। শুনুন, আপনাকে আমি চাকরি দিয়েছি কারণ আপনাকে আমার এই অফিসের কাজের যোগ্য বলেই মনে হয়েছে। কাজের ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত বা নাই শ্রেয়। আপনি এখন আসতে পারেন। ওকে ম্যাম। সাজিদ রুম থেকে বের হয়ে গেল। সে বের হলে রিফাত সিয়াম তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? আপনাকে ম্যাম ডাকলো কেন? আরে কিছু না, শুধু কথা বলছিলাম। কেন তাই জিজ্ঞেস করছিল আর কি। তো আপনি কি বললেন? বলেছি যে কাজ প্রায় শেষ, তাই পরিচিত হচ্ছিলাম। তারপর আর কিছু বলো না। ম্যাম মনে হয় কাজ নিয়ে একটু বেশিই কঠিন। ভাই, শুধু শুধু তো এই কোম্পানিটার। তা অবশ্য ঠিকই বলছেন। সাজিদের অফিসে প্রথম দিন হওয়ায় তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। ঘরে ঢুকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোর অফিসের প্রথম দিন কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আম্মু, ভালো। আলহামদুলিল্লাহ। তাহলে শেষমেশ একটা চাকরি হলো তোর। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। আমি তো বলেছিলামই আল্লাহ তাআলার সহায় ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি শুধু শুধু চিন্তা করছিলে। সাজিদের কথা তার আম্মু সাদায়। তারপর সে ফ্রেশ হয়ে নামাজে চলে যায়। এভাবে কেটে গেল প্রায় 10 দিন। সাজিদ সকাল 9টার দিকে যায় এবং আসে বিকাল 3টা থেকে 4টায়। এই 10 দিনে আনিকা সাজিদের প্রতি কোনো রকমের খারাপ ব্যবহার দেখায়নি, যা সাজিদকে অবাক করে। সাজিদ ভাবে যে আনিকা হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে। তার কিছুদিন পর তার আম্মু তাকে বলে যে তার বাবার ঔষধ নাকি ফুরিয়ে যাচ্ছে, আর এদিকে 2 ভাই বোনের স্কুলের বেতনও দিতে হবে। সে একটু চিন্তিত হয়ে যায়। তারপরে দিন সে অফিসে যায়। তাকে একটু চিন্তিত দেখে রিফা তাকে জিজ্ঞেস করলো, ভাই, আপনাকে চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আর বলবেন না, বাবার ওষুধ ফুরিয়ে গেছে, 2 ভাই বোনের বেতন ইত্যাদি চাপ, তাই একটু চিন্তায় আছি। এদিকে মাসও শেষ নাই যে বেতনের টাকা দিয়ে সবকিছু সামলে নেব। ভাই, চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। ভাই, দোয়া করবেন আমার জন্য। রিফাত মাথা নাড়ায়। সেদিন অফিস ছুটি হওয়ার আগেই আনিকা সাজিদকে ডেকে পাঠায়। সাজিদ, ম্যাম তোমাকে ডাকছেন। এখন আবার কি হলো? আচ্ছা আপনি যান, আমি আসছি। সাজিদ তারপর আনিকের রুমে গেল। ম্যাম, আসতে পারি? আসুন, বসুন। ম্যাম, আমাকে ডেকেছিলেন? হুম, এই নিন। এই ফাইলগুলো নির্ভুলভাবে কমপ্লিট করে যত দ্রুত সম্ভব আমার কাছে নিয়ে আসুন। সাজিদ একটু ভয় পেয়ে গেল। সে গুনে দেখল মোট 8টা ফাইল আছে। ফাইলের কাজগুলো তার কাছে একদম নতুন, তাই সে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে শুনেছে বড় লোকের মেয়েরা নাকি তাদের অফিসে চাকরি দিয়ে প্রতিশোধ নেয়। তারা বড় বড় কাজ দেয়, তারপর কাজ না করতে পারলে তাকে তারা অপমান করে অত্যাচার করতে থাকে। তাহলে কি তার প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে? আনিকা সাজিদের এইরকম অবস্থা দেখে মুচকি হাসছে। আনিকা তার অবস্থা বুঝতে পেরে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি নতুন, তাই সমস্যা হতেই পারে। আপনি ধীরে ধীরে করবেন, কিন্তু কোনো ভুল যেন না হয়। আর আপনি চাইলে আপনার পাশের জনের থেকে সাহায্য নিতেই পারবেন। ওকে ম্যাডাম, আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্য? ওই যে ওই দিন আপনার সাথে এত কিছু করার পরেও আপনি আমাকে চাকরি দিয়েছেন, তাই। আপনাকে কতবার বলবো, আমার ওই দিনের কথাগুলো মনে নেই। আর আপনিও আপনিও মনে আনবেন না। আর বাকি রইল চাকরির কথা। আপনাকে আমার এই অফিসের কাজের জন্য পারফেক্ট মনে হয়েছে, তাই আপনাকে চাকরি দিয়েছি। আমি আপনার ওপর দয়া টয়া করিনি। ধন্যবাদ ম্যাডাম। আপনার ধন্যবাদ দেওয়া শেষ হলে আপনি এখন আসতে পারেন। তারপর সাজিদ কেবিন থেকে বের হয়ে যায়। কাজগুলো তার মাথায় ঢুকছে না। সাজিদ সেদিন বাসায় চলে যায়। সে বাসায় গিয়ে ফাইলগুলো কাজ করার চেষ্টা করতে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারে না। সে তারপর সিয়াম রিফাতকে ভিডিও কল দেয়। ভাই, এই ফাইলের কাজটা কিভাবে করব একটু বলো না। তারা এখন একে অপরকে তুই করেই বলি। দোস্ত, এই কাজটা করার জন্য একটা বই নিতে হবে। তুই কালকে অফিসে আসিস, তোকে বইটা দিব। তারপর তুই এই কাজ সম্পর্কে ধারণা আসবে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাজিদ পরের দিন অফিসে যায়। রিফাত তার ছোট একটা বই নিয়ে আসে। এটা অফিসেরই বই। সাজিদ বইটা উল্টে পাল্টে দেখলো। তারপর রিফাতকে ধন্যবাদ দিয়ে কাজ শুরু করলো। সাজিদ কাজটা বইয়ের মাধ্যমে করেছিল।
তারপরেও কিছু সমস্যা হচ্ছিল, যা সে সিয়াম অথবা রিফাতকে সমাধান করছিল। কিরে, তোর কাজের কি খবর? কিছু কিছু সমস্যা হচ্ছে, তারপরেও চেষ্টা করছি। সমস্যা হলে বলিস। সাজিদ মাথা নাড়ায়। সে কাজ করছিল। ওই দিন সে কাজ করে ছুটি হলে বাসা চলে যায়। তারপরের দিন সাজিদ তার ডেস্কে বসে কাজ করছিল। এমন সময় পিয়ন এসে সাজিদকে ডাক দিয়ে যায়। সাজিদ, ম্যাডাম তোমাকে ডাকছে। আপনি যান, আমি আসছি। সাজিদ ম্যাডামের কেবিনে যায়। ম্যাডাম, আমায় ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। তা আপনার ফাইলের কাজ শেষ হলো? সাজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে অনেক কষ্টে 3টা ফাইল শেষ করেছে। সে ভয় পেয়ে যায়। চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, কথা বলছে না কেন? কাজটা শেষ করেছেন? আসলে ম্যাডাম, আমি দুঃখিত, আমি সবগুলো ফাইল শেষ করতে পারিনি। কটা ফাইল শেষ করেছেন? ম্যাডাম, 3টা ফাইল শেষ করছি। আচ্ছা, 3টা ফাইলই নিয়ে আসুন। ওকে ম্যাডাম। সাজিদ তারপর দৌড়ে গিয়ে 3টা ফাইল নেয়। আসার সময় রিফাত থেকে জিজ্ঞেস করলো, কিরে, এভাবে ছুটে কোথায় যাচ্ছিস? ফাইলগুলো জমা দিতে। সবগুলো কাজ শেষ হয়েছে? না রে ভাই, 3টা শেষ করছি। ম্যাডাম এই 3টাই নিয়ে যেতে বললো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেখ। সাজিদ তারপর ম্যাডামের কেবিনে যায়। ম্যাডাম, আসতে পারি? আসুন। কোথায় ফাইল? এই যে ম্যাডাম। আনিকা ফাইলগুলো দেখতে লাগলো। সাজিদের কপালে ভয় বিন্দু বিন্দু ঘাম জমে যেতে হতে লাগলো। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। আনিকা তাকে দেখে বলল, কি হলো, এভাবে ঘামছেন কেন? আসলে ম্যাডাম, একটু ভয় লাগছে। ভয় পাওয়ার কি আছে? কোনো ভুল তো করেনি। সবগুলো কাজ তো ঠিকই আছে। তাই এগুলো শেষ করেছেন কিভাবে? আমি কাজগুলো করেছি অফিসে একটা বইয়ের সাহায্যে, আর তারপরেও কাজের সমস্যা হলে পাশের জনের থেকে সাহায্য নিয়েছিলাম। গুড। আপনার কাজগুলো একদম ঠিক হয়েছে। এইভাবে করে বাকি ফাইলগুলো শেষ করে নিয়ে আসুন। ওকে ম্যাডাম, ধন্যবাদ। তারপর সাজিদ বের হয়ে আসে। তাকে দেখে রিফাত বলল, কিরে, ম্যাডাম কি বলল? বললো কাজগুলো ঠিক হয়েছে, এভাবেই বাকিগুলো শেষ করতে। যাক, ভালোই হয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সাজিদ মাথা নাড়ালো। সাজিদের আবার অবাক হলো, কারণ আনিকা তাকে এখন বকলে বকতে পারত। এখন সাজিদকে অপমান করার সুযোগ পেয়েও সে করেনি। তাহলে কি? সাজিদ কিছুই বুঝতে পারছিল না। তার পরের দিন সাজিদকে তার অফিসের ম্যানেজার ডেকে পাঠায়। স্যার, আমাকে ডেকেছেন? হুম। আপনার অফিসের দিনগুলো কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। তা কি জন্য ডেকেছিলেন? এখানে স্বাক্ষর করে দিন। এটা কিসের স্বাক্ষর? এটা বেতন নেওয়ার স্বাক্ষর। আমরা একজনকে বেতন দিয়ে এখানে প্রমাণস্বরূপ একটা স্বাক্ষর করিয়ে নিই। স্যার, আমার আবার কিসের বেতন? মাস তো শেষই হয়নি। আপনাকে ম্যাডাম মাসের অর্ধেক বেতন দেওয়ার জন্য বলেছিল, তাই আপনাকে ডেকেছি। ম্যাডাম আমাকে কেন মাস শেষ না হতেই বেতন দিতে চাইলো? তা তো আমি জানি না। আপনাকে ম্যাডাম দিতে বলল, আর বলল যদি না নিতে চাই তো মাস শেষে পুরো বেতন দিতে। কি হলো, এখন বেতন নেবেন নাকি মাস শেষে নেবেন? না না, আপনি বরং এখনই অর্ধেক বেতন দিয়ে দিন। আচ্ছা, তাহলে এখানে স্বাক্ষর করেন। জি স্যার। সাজিদ কেবিন থেকে বের হয়। সে টাকাগুলো গুনে দেখলো, মোট 15,000 টাকা আছে। তার মানে তার মাসিক বেতন 30,000 টাকা। আসলে আনিকা সাজিদের সামনাসামনি আর একজন কর্মচারী রোহিকে রেখেছিল, যাতে সাজিদের সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে। রোহির কাজে আনিকা সাজিদের সমস্যার কথা জানতে পারে। সাজিদ বের হওয়ার পর রিফাত সিয়াম জিজ্ঞেস করলো, তোকে ম্যানেজার সাহেব কি জন্য ডেকেছিলেন? টাকা নিতে। কিসের টাকা? বেতনের টাকা। কি বলিস, মাস তো এখনো শেষ হয় নাই। ম্যাম নাকি বলেছিল আমাকে মাসে অর্ধেক বেতন দিতে। বাহ বাহ, ম্যাম তো দেখি তোর জন্য চিন্তা করে। কি বলিস, ম্যাম আবার আমার জন্য চিন্তা করবে কেন? না হলে কি জন্য তোকে মাস শেষ না হতেই তোকে অর্ধেক বেতন দিল? তা আমি জানি না, হয়তোবা ম্যাম আমার সমস্যার কথা জানে, তাই একটু। এটাই তো, তোকে ম্যাডাম সাহায্য করার মানে কি বুঝলি? কি বুঝবো? আরে আমার দোস্ত রে, ম্যাম তোকে মনে হয় আগে থেকে চেনে, তাই তোর কোন সময় কি দরকার তাও জানে। আমার মনে হয় তোর আর ম্যামের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। কি বলিস রিফাত? হ্যাঁ রে ভাই, আমাদের কারোর সাথে কোনোদিনও এরকম করেনি, নিশ্চয়ই অন্য কিছু চলছে। তোরা কি পাগল হয়ে গেছিস? আমার আর ম্যাডামের সাথে আবার কি চলবে? আচ্ছা, কথা বাদ দিয়ে এখন মার্কেটে চল। মার্কেটে? কিন্তু কেন? কিছু শপিং করতে হবে আর তোদেরকে ট্রিট দেবো। ট্রিট দিবি?
না দিয়ে কি উপায় আছে? তোরা যে মানুষ, আমাকে ট্রিট ছাড়া বের হতেই দিবি না। মামা, তুমি তো দেখছি কয়েকদিনে আমাদের বৈশিষ্ট্য বুঝে ফেলেছো। আরে এগুলো আমার অনেক আগে থেকেই জানা আছে, এখন বেশি কথা না বলে চল। তারপর তারা একটি মার্কেটে চলে যায়। এদিকে আনিকা রুমের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। তুই বেশি চালাক হয়ে গিয়েছিস তাই না? মানুষের মুখ দেখলেই বুঝে যাস তার মতিগতি। আমিও দেখব তোর চালাকি কত দূর আগায়। আনিকা তারপর একটি রেস্টুরেন্টে চলে যায়, যেখানে তারা দুজন বন্ধু সাদে এবং নীলা অপেক্ষা করেছিল। যেখানে গিয়ে সে ম্যানেজারকে ফোন দেয়। সাজিদ কি টাকা নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। নেওয়ার সময় কি কিছু বলেছে? না, কিছু বলে নাই, তবে প্রথমে নিতে চাইছিল না। কেন? সে জিজ্ঞাসা করেছিল কেন তাকে মাসের মাঝখানে টাকা দেওয়া হলো, তাই জিজ্ঞেস করেছিল আর কি। আর কিছু বলেছে? না ম্যাম, আর কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে। ততক্ষণে তার আরও দুই বন্ধু রিয়া এবং নাদিয়া চলে আসে। আচ্ছা, তুই এগুলো কি শুরু করেছিস বলতো? কি শুরু করেছি? তোর এরকম স্বভাব কিন্তু আমার ভালো লাগছে না। কি করেছি তাই তো বলবি। এই যে, তোকে সে ছেলেটা সাজিদ না জানি কে তোকে সবার সামনে অপমান করছিল, আর তুই তাকে নিজের অফিসে চাকরি দিয়েছিস, আবার তাকে মাস শেষ হওয়ার আগে বেতন দিচ্ছিস। তুই তো আগে এমন ছিলি না। আগে তো কেউ তোকে আঘাত করা তো দূর, স্পর্শ করলেও তার অবস্থা খারাপ করে দিতিস। এমন অবস্থা করতিস যে সে তোর দিকে ফিরে তাকাতেও ভয় পেত। এত পরিবর্তন হলি কিভাবে? কি রে, হাসছিস কেন? তোদের কথা শুনে কি না এসে পারলাম? এখানে আমরা হাসির কি বললাম? তোদের কথা শুনে তো হাসিই পাচ্ছে। আমি তাকে ছেড়ে দিয়েছি। তাকে যে আমাকে সবার সামনে অপমান করেছে, আবার যার জন্য আমার আব্বু আম্মু আমাকে কথা শুনিয়েছে, আমি তাকে ছেড়ে দেব? আমরা তো দেখছি তুই কি করছিস। তাকে তুই অফিসে চাকরি দিয়েছিস, আবার তাকে মাস শেষ হওয়ার আগে বেতন দিয়েছিস। তো এর দ্বারা কি প্রমাণিত হয়? এর দ্বারা তো প্রমাণিত হয় তুই তাকে ছেড়ে দিয়েছিস। তার মানে কি, তুই কি তাকে শাস্তি দিবি? কি হলো বল? ছেড়ে দেব নাকি শাস্তি দেব তা তোরা পরেই জানতে পারবি। আরে আমাদের বল না, তুই কি করবি? বললাম তো পরেই জানতে পারবি, ততক্ষণ অপেক্ষা কর। আচ্ছা যা, অপেক্ষা করলাম। এদিকে সাথে মার্কেটে গিয়ে রিফাত সিয়ামকে ট্রিট দিয়ে আসলো। বাসায় আসার সময় মা ভাই বোনের জন্য নতুন কিছু জামা কাপড় কেনা আনলো। নতুন জামা কাপড় দেখে সবাই খুশি হয়েছিল। তার মার এখন আনন্দ সীমা নেই। তার ভাই বোনও আনন্দিত। তাদের খুশি দেখে সাজিদ আরো বেশি খুশি হয়েছিল। এরপর থেকে সাদিক প্রতিদিন অফিসে যেত। তার কাজগুলো এখন ভালোভাবে আয়ত্তে এসে পড়েছে। সে অফিসের সবার সাথে বন্ধুত্ব তৈরি করে ফেলেছিল, অর্থাৎ সবাই তাকে ভালোবাসত। সে ধীরে ধীরে সবার ভালোবাসার পাত্র হয়ে গেল, বিশেষ করে এই অফিসের মালিক আনিকার বাবা এবং আনিকার। সাদিক প্রথমে ভেবেছিল যে আনিকা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্যই তার অফিসে চাকরি দিয়েছিল, কিন্তু পরে আনিকার ব্যবহার তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। বকা অপমান ঝকা করার মতো শত সুযোগ পেয়েছিল, কিন্তু আনিকা খারাপ ব্যবহার না করে উল্টো আরো ভালো ব্যবহার করেছে। তাই তার ধারণা মিথ্যা প্রমাণিত হয়। সাজিদ অফিসের সবচেয়ে ভালো এবং দক্ষ কর্মচারী হয়ে ওঠে। সে কোম্পানিটিকে আরও উপরে নিয়ে যেতে সাহায্য করেছে। অফিসের মিটিং সামলানো, প্রেজেন্টেশন প্রদান করা, নানা কাজে সে অনেক দক্ষতা পরিচয় দিয়েছে। তার জন্য কোম্পানিটি আরও এক ধাপ এগিয়ে গেছে। এখন আনিকা সাজিদের সাথে বন্ধুদের মতোই কথা বলে। এই একটি বিষয় নিয়ে রিফাত আর সিয়াম তাকে প্রচুর খেপায়। কাজ করতে করতে একদিন তার প্রমোশন হয়ে যায়। কোনো অফিসের স্টাফের প্রমোশন হয় এক ধাপ দুই ধাপ করে, কিন্তু সাজিদের প্রমোশন হয় সরাসরি আনিকার বিয়েতে। সেদিন সাজিদের প্রমোশন হয়েছিল। তার বাবা মাও খুবই খুশি হয়েছিল, এমনকি সে নিজেও অনেক খুশি হয়েছিল। তার কিছুটা ভয়ও হতে লাগলো, কারণ এত বড় পদের কাজ সে ঠিকমতো করতে পারবে তো। তার নানান চিন্তা মাথায় আসতে থাকে। সে কথা বলার জন্য তার বন্ধুদের কাছে যায়। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ, ভালো। কেমন আছিস তোরা? জি স্যার, আমরাও ভালো আছি। এই তোরা কি স্যার স্যার শুরু করছিস?
কেন অফিসে বসের পিএকে স্যার বলবো না তো কি বলবো? আমরা না একে অপরের বন্ধু? আমি আবার স্যার হলাম কবে? কবে আবার? আজকে। আর আপনি আমাদের স্যার, স্যারকে তো স্যারই ডাকতে হবে। ও, প্রমোশনের কথা বলছিস? আমার প্রমোশনে তোরা খুশি না? খুশি হব না কেন? তো স্যার স্যার করছিস কেন? আমি কি বলেছি যে আমাকে তোরা স্যার বলে ডাকবি? বলেন নাই, কিন্তু বলতে কতক্ষণ? বাহ বাহ, তাহলে এতদিন ধরে আমাকে এই চিনলি, খুব ভালো, খুব ভালো। বলেই সাজিদ তাদের থেকে এইরকম ব্যবহার আশা করে নেয়। সাজিদ কিছু ধাপ উপরে উঠবে বলে তাকে এভাবে পর করে দিবে। তাদের এই পর করে দেওয়াতে সে অনেক কষ্ট পায়। সাজিদের কষ্টে চোখের পানি পড়ছিল। ভাই, আমরা কি একটু বেশিই করে ফেলেছি না? হ্যাঁ রে ভাই, মনে হয় সাজিদ কষ্ট পেয়েছে। আমরা তো মজা করছিলাম, কিন্তু সেটা সিরিয়াসলি কেন নিল? হয়তো এমনভাবে বলছি যে সাজিদ এটাকে সিরিয়াসলি নিয়েছে। এখন বেশি কথা না বলে চল সাজিদের কাছে। রিফাত আর সিয়াব তারপর সাজিদের কাছে যায়। সাজিদ তাদের আসতে দেখে চোখ মুছে ফেলে। আপনারা হঠাৎ এখানে আসলেন কেন? কেন, আমরা আসতে পারি না? কোনো কাজের কথা থাকলে অবশ্যই আসতে পারেন। কেন, কাজ ছাড়া কি আসতে পারি না? না, কেন আসবেন? অফিসের স্যারের সাথে কাজ ছাড়া অন্য কোনো কারণে কেন আসবেন? এত অভিমান? কিসের অভিমান? আরে আমরা মজা করে বলেছিলাম, তুই এটাকে সিরিয়াসলি নিলি কেন? কোনটা মজা আর কোনটা সিরিয়াসলি আমি বুঝি। দেখতেই তো পারছিস কেমন বুঝিস। এখন বেশি কথা না বলে রেস্টুরেন্টে চল। রেস্টুরেন্টে আবার কেন যাব? কেন, পকেট খালি হওয়ার ভয় পাচ্ছেন? তুই ভালো করেই জানিস আমি পকেট খালি হওয়ার ভয় পাই না। তাহলে চলো, ট্রিট দিতে হবে। আচ্ছা চল। সাজিদ তাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রিফাত সিয়ামকে খাওয়ানোর সময় তাদের মধ্যে মান অভিমান যেন কোথায় উড়ে গেল। এতদিন তারা প্রচুর মজা করে। তারপর সাজিদ তাদের ট্রিট দিয়ে বাসায় চলে যায়। পরদিন থেকে সাজিদ অফিসের পিএ হিসেবে কাজ করে। সে কাজের প্রতি একটু বেশি সিরিয়াস থাকে। আর আনিকা তো তাকে কারণে অকারণে ডাকে। ছোট ছোট কাজগুলো আনিকা সাজিদের মাধ্যমে করে। মোট কথা সাজিদকে ছাড়া যেন তার চলেই না। আনিকা সাজিদের প্রতি একটু বেশি কেয়ারিং থাকে। যে কোনো কাজে সাজিদকে ডাকে। ছোট বড় সকল কাজে আনিকা সাজিদকে দিয়েই করায়। যা দেখে সাজিদ বুঝতে পারে যে আনিকা হয়তো তাকে পছন্দ করে। এদিকে আনিকা চেয়েছিল সাজিদের সাথে একটি প্রেম ভালোবাসার সম্পর্ক করাবে। তারপর সাজিদকে আনিকার প্রতি দুর্বল করে দেবে। কিন্তু সাজিদ ভালোবাসা তো দূর, আনিকার দিকে তাকায় না। এখানে উল্লেখ্য সাজিদ কোনো ননমহরম নারীর দিকে তাকায় না। আর কথা বললেও চোখ নিচু করে রেখে বলে। এতদিন আনিকা তার সাথে কথা বললেও সাজিদ সব কথা রিপ্লাই মাথা নিচু করেই রেখে দিয়েছিল। আনিকা তারপরও চেষ্টা করে, কিন্তু পারে না। এভাবেই কিছুদিন কাটলো। একদিন রাতে সাজিদ কাজ শেষ করে এসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় তার বাবা তাকে ড্রয়িং রুমে নিয়ে আসে। সাজিদ ড্রয়িং রুমে এসে দেখলো সবাই এখনো বসে রয়েছে। সে সবাই দিকে একটু চোখ বোলালো। তারপর সে বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বু, কি হয়েছে? আমাকে ডেকেছো কেন? এসেছিস, আয় বস। হ্যাঁ, তোকে ডেকেছিলাম। বলো, কেন ডেকেছো? তোর জন্য সম্বন্ধ এসেছে। সাজিদ বুঝতে পারলো না কথাটা। তার আব্বু কি বললো এটা। এতদিন সে শুনেছে মেয়েদের বাড়িতে সম্বন্ধ যায়, এখন দেখছে ছেলেদের বাড়িতেও যায়। সাদিকে চুপ থাকতে দেখে তার আব্বু বলল, কি রে, চুপ করে গেলি কেন? তুমি কি বললে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। না বোঝার মতো তো কিছুই বলি নাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এতদিন শুনেছি যে মেয়েদের বাসায় সম্বন্ধ যায়, এখন দেখছি ছেলেদের বাসায়ও যাচ্ছে। তা ঠিক, কিন্তু সব সময় যে এমন হবে ব্যাপারটা তো এরকম না। তো শুনি, কে সেই মহান ব্যক্তি যে এই নিয়মটা ভঙ্গ করলো? কে আবার? তোমার বস। আমার বস? কোন বস? তোমার বস কয়জন? একজনই তো, সে হচ্ছে অফিসের বস। কেন? তিনিই তো সম্মতটা নিয়ে এসেছেন। কার সাথে? কার সাথে আবার? ওনার মেয়ের সাথে। ওনার কোন মেয়ের কাছে? ওনার ছেলে মেয়ে কয়জন? একজনই আছে, তার নাম আনিকা। তার মানে? সেটাই ভাইয়া, তার সাথেই তোমার বিয়ে দিতে চাচ্ছিলেন। আম্মু, তোমরা কি বলছো? কি আর বলবো, হ্যাঁ করে দিয়েছি। আম্মু, এটা কি করলে তোমরা? আমরা আবার কি করলাম? আমি বুঝলাম না, কি দেখে তোমরা ওনার সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ? এখানে না বুঝার কিছুই নেই। এত ভালো একটা ঘরের সম্বন্ধ এসেছে, কি করে ফিরিয়ে দেই, তাই তাদের হ্যাঁ বলে দিয়েছি। কেন,
কোনো সমস্যা আসে নাকি? আছে তো, তুমি তো জানোই আমি বিয়ে করলে দিনদার মেয়েকেই বিয়ে করব। কিন্তু আনিকা ম্যাডাম তো দিনদার নয়। না উনি নামাজ পড়েন, না উনি পর্দা করেন। মোট কথা উনি ইসলামের বিধিনিষেধই মানেন না। তো আমি কিভাবে ওনাকে বিবাহ করব? এখানে এটা কোনো সমস্যা নয়। তুই আনিকাকে বিয়ে করে তাকে এই দিন সম্পর্কে সবকিছু শিখিয়ে দিবি, কোনটা মানতে হবে, কোনটা মানতে পারবে না, সব। আর বিশ্বনবী তো বলিয়েছেন, আল্লাহ যদি তোমার মাধ্যমে কোনো ব্যক্তিকে হৃদায়ত দান করে তবে তা লাল উট অপেক্ষা অধিক উত্তম। তো এখানে তো কোনো সমস্যা দেখছি না, উল্টো তোরও লাভ। সচেতন করব ঠিক আছে, কিন্তু তোমরা এটা তো ভাবো যে ওনারা কত বড় লোক, ওনাদের সাথে কি আমাদের যায়? তুই কি তাদের টাকা পয়সাকে বিয়ে করছিস নাকি? তুই তো শুধু আনিকাকেই বিয়ে করছিস, আর আমরা তো তাদের কাছে সম্বন্ধ নিয়ে যাইনি, তারাই নিজের থেকে সম্বন্ধ নিয়ে এসেছে। তারপরেও আম্মু, আমার কেন জানি মনে হচ্ছে বিয়েটা করা ঠিক হবে না। তারা তো সবসময় বিলাসবহুল জীবনযাপন করছেন, বিশেষ করে আনিকা ম্যাডাম। উনি মনে হয় আমাকে বিয়ে করে সুখী হতে পারবেন না। তুই কি আমাদের থেকে বেশি বুঝিস? তুই কিভাবে জানলি যে বিয়ে করলে নাকি আনিকা সুখী হতে পারবে না? সব তো তাকদিরেই লেখা আছে। আর আমাদের অবস্থা তো জেনে বুঝেই তিনি সম্বন্ধটা নিয়ে এসেছেন। তো এখানে বিয়ে করতে তোর সমস্যাটা কি কোথায়? কিন্তু আম্মু, কোনো কিন্তু নয়, তুই আনিকাকে বিয়ে করবি এটাই ফাইনাল। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়। সাজেদার কথা না বলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। সে এই বিয়েটা আটকাতে চাচ্ছিল, কিন্তু সে জানে এখন ইচ্ছে করলেও বিয়েটা আটকাতে পারবে না। তার এই মনটা একটু খারাপ হয়ে যায়। সে রাতে তাহাজ্জুদে ওঠে, আল্লাহর কাছে দোয়া করে। পরদিন সে অফিসে যায়। সাজিদ তখন ভাবনায় তলিয়েছিল। তার মন খারাপ করায় মুখ দেখে রিফা জিজ্ঞেস করলো, কি? কিরে ভাই, কি হয়েছে? আনিকা মন খারাপ ম্যামের করে সাথে? বসে রয়েছিস কেন? আরে বল না, এরকম একটা হাসি খুশি মানুষ যদি মন খারাপ করে মুখটা বাঁকা করে রাখে তাহলে কি মানাবে? দোস্ত আর বলিস না, আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে, এটা তো ভালো খবর। এখানে মন খারাপ করার কি আছে? এটা ভালো খবর ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে বিয়েটা যার সাথে ঠিক হয়েছে, কার সাথে বিয়ে ঠিক হয়েছে তোর? আনিকা ম্যামের সাথে। কি, আনিকা ম্যামের সাথে? হ্যাঁ রে ভাই, গতকাল দুপুরে আমাদের বস আনিকা ম্যাডামের বাবা সমুদ্রা নিয়ে গিয়েছিলেন। তো এখন মন খারাপ করার কি আছে? তোর তো ভাগ্য ভালো যে তুই অফিসের বসের সাথে বিয়ে বসছিস। আরে না ভাই, আমি চেয়েছিলাম একটা দিনদার ভদ্র মেয়েকে বিবাহ করতে, যে আমাকে সকল প্রকার হারাম ও পাপ কাজ থেকে বাঁচতে সাহায্য করবে। কিন্তু আনিকা ম্যাম তো দিনদার মেয়ে নয়। না উনি পর্দা করেন, না উনি নামাজ পড়েন। ওনার মধ্যে এরকম কোনো গুণই নেই। আরে এটা কোনো ব্যাপার না বন্ধু, তুই ওনাকে বিয়ে কর, দিন সম্পর্কে সচেতন করে দিবি, ব্যাস। আর একজন ভালো পথে আনলে তো তোরই লাভ। এটা ঠিক, কিন্তু তোরা বুঝতে পারছিস না। কি বুঝতে পারছি না? আনিকা ম্যাম অনেক বড় লোক, আর আমি ওনার অফিসের একজন সাধারণ কর্মচারী মাত্র। তার টাকায় আমার পরিবার চলে। তো কি হয়েছে? ওনাকে আমার বিয়ে করার সাহস হচ্ছে না। উনি আমাকে বিয়ে করে তো কখনো সুখী হতে পারবেন না। ওনার তো দরকার ছিল তার মতো বড়লোক কাউকে বিয়ে করতে। ভাই ঠিকই বলেছিস, কিন্তু এমন তো না যে তুই ওনাদের বাড়িতে প্রস্তাব পাঠিয়েছিস। আমাদের বস নিজে তোর বাড়ি গিয়ে তোকে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। তো এখানে বিয়ে করতে সমস্যা কোথায়? দেখ ভাই, এখানে যদি আমাদের মত নিতে চাস তো বলবো তুই বিয়েটা করে নে। উনি কিন্তু জেনে শুনেই তোর বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তোকে ভালোবাসে বলে। আর আমরা এটাও জানি যে হারাম বলে তুই ম্যামের দিকে চোখে চোখ রাখিসনি, কিন্তু তুই মনে মনে ম্যামকে পছন্দ করিস। তাই বলবো, তুই নিজের পছন্দটাকে হারিয়ে ফেলিস না। তুই বিয়ে না করলে ম্যাম খুবই কষ্ট পাবে, যার ফলে তোরও খারাপ কিছু হতে পারে। সিএমকে তো এটা ঠিকই বলেছে। আনিকার এতদিনের কেয়ারিং ব্যস্ততা একসাথে কাজ করায় আনিকার প্রতি কিছুটা হলেও ভালো লাগা কাজ করেছিল সাদিদের। সাদিদ কিছুটা দুটানার মধ্যে থাকলেও এখন তাদের কথা তার সংসার কাটছিল। কিন্তু তার মনের একটা অংশ বারবার এই বিষয়টা থেকে থেকে আটকে যাচ্ছে। আর কেন না যেন মনে হচ্ছে এই বিয়েটা করলে খারাপ কিছু হতে পারে। এমন কিছু ভাবার সময় হঠাৎ পেছন থেকে অনিকা ডাক দেয়। সাজিদ, আপনি কি এখন ব্যস্ত আছেন? সাজিদ চমকে পেছনে তাকায়। এখানে আনিকাকে আশা করেনি। রিফা তার সিএমও চমকে গিয়েছে। না ম্যাম, আমি এখন ফ্রি আছি। তাহলে এখন আমার কেবিনে আসুন।
আচ্ছা ম্যাম, আপনি যান, আমি আসছি। আনিকা তার কেবিনে চলে গেল। কিরে ভাই, ম্যাম এভাবে গম্ভীর মুখে কথা বললেন কেন? জানি না তো। তুই কি কিছু ভুল করেছিস? না তো, আমি আবার কখন ভুল করলাম? তাহলে ম্যাম এভাবে তাকিয়ে থাকলেন কেন? বুঝতে পারছি না। তুই তাড়াতাড়ি ওনার কেবিনে যা, উনি ডেকেছে, লেট হয়ে গেলে খবর আছে। ঠিক আছে, যাচ্ছি। সাজিদ তারপর আনিকার কেবিনের সামনে গেল। ম্যাম, আসতে পারি? আসুন। আপনাকে একটা প্রশ্ন করার ছিল। জি ম্যাডাম, কি প্রশ্ন? আপনি কি এই বিয়ে করতে রাজি আছেন? আসলে ম্যাডাম, কারোর ব্যক্তিগত কথা শোনা ঠিক নয়, তারপরেও কিছুক্ষণ আগে আপনারা যে কথা বললেন আমি সব শুনে নিয়েছি। সাজিদ, তুমি হয়তো ভাবতে পারো আব্বু আমাকে না জানিয়েই তোমার সাথে আমার বিয়েটা ঠিক করেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। আমিই আব্বুকে বলেছিলাম তোমাদের বাড়িতে গিয়ে সম্মত দিয়ে আসতে। এই বিয়েতে আমার সম্পূর্ণ মত রয়েছে। অবাক হয়ে যাই, মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। এরপরও চুপ করে গেলে কেন? বলো, এই বিয়েতে রাজি কিনা, নাকি তুমি কাউকে ভালোবাসো? না ম্যাডাম, আমি কাউকে ভালোবাসি না। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কোথায়? আমি জানি তুমি বিয়ে করলে দিনদানের মেয়েকেই বিয়ে করবে, কিন্তু তুমি হয়তো জানো না যে আমি ছোটবেলায় দিনদানের মেয়ে ছিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, পর্দা করতাম, কিন্তু কলেজ আর ভার্সিটি লাইফে এসে আমার কি হয়ে গেল জানি না। আমার এইসবের কিছুই ভালো লাগতো না। অতিরিক্ত বড়লোক হওয়ার মনে অহংকার চলে আসে, তাই আমি নামাজ, পর্দা, রোজা সব কিছু ছেড়ে দিয়ে একজন মডার্ন আর অহংকারী মেয়ে হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি এখন উপলব্ধি করছি যে আল্লাহর ইবাদতে যে শান্তি পাওয়া যায় তার কোনো জায়গায় পাওয়া যায় না, কারণ শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ তাআলাই। চুপ করেই শুনছি। আমি কিছুদিন ধরেই নামাজ, পর্দা এসব করার ট্রাই করছি, কিন্তু পেরে উঠছি না। আমার একটা দিনদানের সঙ্গ প্রয়োজন। তুমি আমাকে বিয়ে করলে আমি হয়তোবা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। তুমি বিয়ে করলে হয়তোবা আমি আখিরাতমুখী হতে পারবো। আমাকে বিয়ে করলেই হয়তোবা আল্লাহর ইবাদতের মর্ম বুঝতে পারবো, কিন্তু তুমি তা বুঝতে পারছো না। আচ্ছা বলো, আর কি এমন কারণে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? ম্যাডাম, আমার সাথে আপনার যায় না। তোমার সাথে আমার যায় না, নাকি আমার সাথে তোমার যায় না? কি বলছেন ম্যাডাম? আমার মতো ছেলের সাথে তো সাধারণ মেয়েরও যাবে না। তো আমি কি সবার মতো সাধারণ মেয়ে না? না ম্যাডাম, আপনি অসাধারণ একজন মেয়ে। আপনার মতো অসাধারণ মেয়ের সাথে আমার মতো সাধারণ ছেলের যাবে না। আচ্ছা, আমি কি জানতে পারি যে কি জন্য আমি এরকম অসাধারণ হয়ে গেছি? এই যে আপনার এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এই সব কিছু আপনাকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিয়েছে। ও, বুঝেছি। জি ম্যাডাম, কি বুঝতে পেরেছেন? আমি তোমার বস বলে তুমি আমাকে বিয়ে করতে চাইছো না, তাই তো? আনিকা একদম ঠিক কথা বলেছে। আসলে এই একটা কারণে সাজিদ তাকে বিয়ে করতে রাজি ছিল না। কি ঠিক বললাম তো? আমি জানি আমি ঠিক বলেছি, তাই তো তুমি কোনো কথাই বলছো না। আচ্ছা, তুমি যেহেতু আমার চাকরি করা, তোমার বস হওয়ায় আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না, তো কোনো ব্যাপার না। আমি আজকে এখনই অফিসের বসের পদ থেকে মুক্তি নিলাম। আমি আবুকে ফোন করে বলে দিচ্ছি যে আমি অফিসের বসের দায়িত্ব পালন করতে পারবো না। আমি আজই নেমে যাচ্ছি। সাজিদ যেন অবাকের সর্বোচ্চ পর্যায়ে গেল। তার জন্য আজ আনিকা তার অফিসের বসে তা তো ছেড়ে দিচ্ছে। সেই সাথে সাজিদ ঘাবড়েও গেল, কারণ আনিকার বাবার এখন অনেক বয়স হয়েছে, তাই তিনি অফিসের দায়িত্ব পালন করতে পারবে না। আর তাছাড়া আনিকার কোনো ভাই বোনও নেই যে এখন এসে অফিস সামলাবে। আনিকা মোবাইল নিয়ে তার বাবাকে ফোন করতে গেলে সাজিদ তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। সরি ম্যাডাম, কিন্তু আপনি এটা কি করতে যাচ্ছিলেন? আব্বুকে ফোন দিতে যাচ্ছিলাম। বসকে আবার কেন ফোন দিচ্ছিলেন? আমি আর এই অফিসে কাজ করতে পারবো না, তাই বলে আব্বুকে ফোন দিচ্ছিলাম। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? সাধারণ একটা বিষয়ের জন্য অফিসের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন? তোমার কাছে সাধারণ হলেও আমার কাছে সাধারণ নয়। আমি বস বলে যেহেতু তুমি বিয়ে করছো না, তাই আমি বসের দায়িত্ব পালন করতে পারছি না। কি এমন আছে আমার কাছে যার জন্য এরকম জেদ ধরছেন? যাকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য জেদ করব না, কার জন্য করব? সাজিদ যেন অবাক না হয়ে পারল না আনিকার মুখে ভালোবাসার কথা শুনে। আমি এরকম না যে নিজে ভালোবাসি, কিন্তু তা বলতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। ম্যাডাম ওই ম্যাডাম কি? হ্যাঁ,
ম্যাডাম কি? আনিকা বলো, আনিকা। নাম ধরে বলবো? বউকে বউ বলে ডাকবে না তো কি ম্যাডাম বলে ডাকবে? গাধা কোথাকার। বউ মানে? এখনো তো আমাদের বিয়েই হলো না। ওই, একদম চুপ। আমি আজই অফিসের থেকে দায়িত্ব ছেড়ে দিচ্ছি, তারপর তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে নেব। সাথীদের কি করা উচিত বুঝতে পারছে না। আনিকা মোবাইল নিয়ে তার বাবাকে ফোন দিয়ে বলতে গেলে সাজিদ আবার তার ফোন কেড়ে নেয়। তারপর সাজিদ আনিকাকে বলে, থাক, আপনাকে কষ্ট করে দায়িত্ব ছেড়ে দিতে হবে না। কিন্তু ওই, আমি বলছি না কিছু করতে হবে না। কিন্তু আমি চাকরি করলে তো তুমি আমাকে বিয়ে করবে না, তাই আমি এই দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছি। আমি বললাম তো, ফোন দিয়ে শ্বশুর মশাইকে চিন্তায় ফেলতে হবে না। শ্বশুর মশাই মানে? হ্যাঁ, শ্বশুর মশাই। এখন তাড়াতাড়ি সাজসজ্জা শুরু করুন। কেন কেন? বিয়ে করবেন বলে। কার বিয়ে? আপনার বিয়ে। আমার বিয়ে? কার সাথে? যার সাথে বিয়ে করার জন্য আপনি এমন পাগলামি করছেন তার সাথেই। মানে? এত মানে বোঝাতে পারবো না, বুঝে নেন। বুঝলে বাসায় জানিয়ে দিন। সাজিদ এই কথা বলে রুম থেকে বের হয়ে যায়। আনিকার কিছু সময় লাগলো ব্যাপারটা বুঝতে। বোঝার পরে সে খুশিতে একটা লাফ দিল। তারপর বাসায় জানিয়ে দিলাম আমি রাজি আছি। তারপর শুরু হয় বিয়ের প্রস্তুতি। শপিং, বিয়ের কার্ড ছাপানো, আত্মীয় স্বজন নিমন্ত্রণ, কোনো কিছুই যেন বাদ যায় না। বিয়ের অনেক দিন আগে আনিকা তার বন্ধুদের সাথে আবার দেখা করতে চায়। কিরে আনিকা, খুব তো বলেছিলি যে ছেলেটার অপমানের প্রতিশোধ নিবি, তাকে প্রতিশোধের আগুনে জ্বালিয়ে দিবি। শেষমেশ তুই তো তাকে বিয়েই করে নিচ্ছিস। করছি। তাহলে তোর কথার কি হবে? ওগো তার জায়গায় আছে। মানে? মানে কিছু না। কিন্তু তুই না একজনকে ভালোবাসিস, তো এখন এই সাজিদকে বিয়ে করছিস কেন? ও, তুই রিয়াদের কথা বলছিস? তাকে আর এখন ভালোবাসি না, আমি শুধু সাজিদকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আচ্ছা বাদ দে। আনিকা, এবার বল তো, তোর আর সাজিদের প্রেম কাহিনীটা কি? কিসের প্রেম কাহিনী? আসছে। এমন ভাব করছে যেন কিছুই বুঝে না। কি বলতে চাচ্ছিস? আরে বুঝিস না, উনি এখন এসব বলতে লজ্জা পাচ্ছে যে। আমাদের মধ্যে কোনো প্রেম কাহিনী নেই। কি মনে করেছেন ম্যাডাম, আমরা বিশ্বাস করব যে আমাদের আনিকা ম্যাডাম বিয়ে করবে অথচ প্রেম করবে না? এবার এত প্যাচাল না করে বল তো তোদের প্রেম কাহিনীটা। আচ্ছা বলবো, তবে এখন না। তাহলে কবে বলবি? পরে এক সময় বলবো। কবে বলবি সেটা তো বল। আর কিছুদিন পর। আচ্ছা তোরা থাক, আমি গেলাম। বাসায় আম্মু তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা, সাবধানে যাস। আনিকা মাথা নাড়িয়ে চলে আসে। রিয়াদকে চিনতে পারছেন না? চলুন পরিচয় করে দিই। রিয়াদ হচ্ছে দেশের আরেকটি নামকরা বিজনেসম্যানের ছেলে। তবে এখন সে তার বাবার অফিসটি চালায়। রিয়াদ দেখতে খুবই হ্যান্ডসাম, ড্যাশিং এবং স্টাইলিশ একটা ছেলে। যে কোনো মেয়েই তাকে দেখলেই তার প্রেমে পড়ে যাবে। আনিকা একদিন একটি জরুরি মিটিংয়ে রিয়াদের অফিসে এসেছিল। এসে আনিকাকে দেখে যেমন রিয়াদ অবাক হয়, তেমনই রিয়াদকে দেখেও আনিকা মুগ্ধ হয়। পরেই তারা দুজন পরিচিত হয়। তারপর হালকা পাতলা কথাবার্তা। তারপর একদিন এটি ভালোবাসার রূপ নেয়। এখন তারা একে অপরকে ভালোবাসে। তবে আপনারা নিশ্চয়ই ভাবতেছেন আনিকা তাহলে সাজিদকে বিয়ে করেছে কেন? আসলে আনিকার বাবা তাকে বিয়ে করার জন্য জোর দিয়েছিল। আনিকার বাবা সাজিদের চরিত্র, দায়িত্ব রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার পাত্র হিসাবে ঠিক করে। আনিকা এসব জানতে পেরে শয়তানি হাসি দেয়। রিয়াদ এখন বর্তমান অফিসের কাছে দেশের বাইরে গেছে। তার দেশে আসতে এখনো 2 বছর লেগে যাবে। তাই আনিকা একটা ডিলে 2 পাখি মারার জন্য সাজিদকে বিয়ে করতে রাজি হয়েছে। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। তার কিছুদিন পর আনিকা এবং সাজিদের বিয়ে হয়ে যায়, যার ফলশ্রুতিতে সাজিদ এখন বারান্দায় বসে আছে। সাজিদ এসব কথা ভাবছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সাজিদ নিঃশব্দে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তার আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপনের কারণ একটা আছে। আল্লাহ তাআলা তার মুমিন ব্যক্তিদের জীবনে দুঃখ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা তাকে দেওয়া এই কষ্ট দুঃখের মাধ্যমে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে থাকেন। এমনকি তার পায়ে কাঁটা বিঁধলেও আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলেছেন, নিশ্চয়ই দুঃখের পরে সুখ আসে। সাথে যখনই দুঃখ বা কষ্ট পায়
তখন এই কথাগুলো স্মরণ করে, তখন তার মন ভালো হয়ে যায়। তাই সাজিদ আল্লাহর কাছে শুকরিয়া যাপন করেছে। সাজিদ ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বাজে। তার কেমন যেন শরীরটা কাঁপছে, বুঝতেই পারলো ভালোই জ্বর উঠেছে তার। সাজিদ এমন সময় খেয়াল করলো আনিকা রুমের ভেতরে বসে কার সাথে যেন হেসে কথা বলছে। সাজিদ রুমের ভেতরে গেলে রুমে গিয়ে দেখলো যে আনিকা কারোর সাথে ফোনে কথা বলছে, হেসে খেলে কথা বলছে। সাজিদকে দেখার পর আনিকা তার ফোন রেখে দেয়। সাজিদ তাকে বলে, তুমি কার সাথে এত কথা বলছিলে? তা তোকে বলতে যাব কেন? এভাবে কেন কথা বলছো? সুন্দর করে কথা বলতে পারো না? সুন্দর করে তো কথা বলতে পারি, কিন্তু তোর সাথে বলবো না। আর জানতে চাচ্ছিলিস না কার সাথে কথা বলছিলাম? হুম। আমি রিয়াদের সাথে কথা বলছিলাম। এই রিয়াদটা আবার কে? রিয়াদ হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এইটা শোনার পর সাজিদের বুকটা মৌচড়তে উঠল। বুকের বাম পাশে কেমন যেন করতে লাগলো। সে বলল, স্বামী থাকতে তুমি বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে আছো? ওই স্বামী কি? হ্যাঁ, স্বামী কি? তোর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? আমি একদিনে যত খরচ করি তুই আর তোর ফকিরনি পরিবার 1 মাসেও তো দেখতে পারবে না। আর একটা প্রজেক্ট থেকে যে আয়গুলো হয় সেগুলোর না হয় নাই বা বললাম। আমার একদিনের খরচও তো তুই আর তোর ছোট লোকের পরিবার বহন করতে পারবে না। আবার এসেছে আমার স্বামী হতে। হ্যাঁ, তুই তো এ বাড়ির কাজে লোক হওয়ারও যোগ্য নস। সাজিদা আনিকের এই কথাগুলো শুনে এত কষ্ট পেল যা বলার মতো না। এমন মনে হচ্ছে যেন কেউ বুকের মধ্যে জোরে জোরে হাতুড়ি দিয়ে আঘাত করছে। গলা ফেটে কান্না আসছে তার। কোনো মতে সামলে বলল, তোমার একদিনেরও খরচও যদি বহন করতে না পারি তো আমাকে বিয়ে করলে কেন? ওই যে বললাম না, প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করেছি। তো এইভাবে প্রতিশোধ নেওয়ার কি দরকার ছিল? এখনো তো তোর সাথে কিছুই করিনি, সামনে দেখ তোর সাথে কি করি। তোর করা কাজের প্রতিশোধে তোর জীবন আমি জাহান্নামে বদলে দেব। আচ্ছা, তুমি যা ইচ্ছে আমার সাথে করো, যা ইচ্ছা তাই শাস্তি দাও, কিন্তু দয়া করে আমার মা বাবা আমার পরিবারকে কিছু করো না। ওদের তো কোনো দোষ নেই। দোষ গুণের হিসাবেই আনিকা চৌধুরী রাখে না। আমার পথের মধ্যে যে আসবে তার জীবনকেই আমি নরক বানিয়ে দেব, সেটা যেই হোক না কেন। সাজিদের নিজেকে খুব অসহায় লাগলো। সে কি করবে ভেবে পাচ্ছে না। সে কিভাবে তার পরিবারকে বাঁচাবে? নিজেকে তার খুবই ছোট লোক, অযোগ্য মনে হচ্ছিল। কিছুক্ষণ পর আনিকার মা তাদেরকে নাস্তা খাওয়ার জন্য ডাক দেয়। আনিকা ফ্রেশ হয়ে আসে। সাজিদ তখন বলে, তুমি প্লিজ কালকে রাতে যা হয়েছে কাউকে বলো না। আমার আব্বু আম্মু শুনতে পেলে খুব কষ্ট পাবে। আমি কথা দিচ্ছি, তুমি আমার সাথে যা করবে তার প্রতি উত্তরে আমি তোমায় কিচ্ছু বলবো না। শুধু তুমি আমার পরিবারকে কষ্ট দিও না। মা বাবার সামনে আশের সাথে একটু ভালো ব্যবহার করো প্লিজ। তোকে বলতে হবে আমি কি রকম ব্যবহার করব? আমাকে তুই ব্যবহার শেখাস? আমি কি জানি না কোন সময় কি ব্যবহার করতে হবে? নিজের মতো বোকা ভাবিস নাকি আমাকে? আই এম সরি। এখন চল, মা তো সেই কত আগেই ডেকে গেছে। তারপর আনিকা আর সাজিদ একসাথে নিচে নেমে আসলো। আনিকার ব্যবহার দেখে তো সাজিদ অবাক। সে যেন নতুন আনিকাকে দেখছে। আনিকা টেবিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, বিশেষ করে সাজিদের মা বাবাকে। আনিকা মা, তুমিও একসাথে বসে পড়ো। না মা, এখন নয়, একটু পরে বসবো। আরে বসো তো, একসাথে খাবার খাওয়াটাও সুন্নত। বসে পড়ো। আনিকা বসতে না চাইলেও বসে পড়ে। সাজিদের পাশের চেয়ারটায় সে বসছে। এই যে সাহেব। আমাকে বলছো? হুম, আপনাকে না তো কাকে? শুধু কি নিজে একাই খেয়ে যাবেন? আমাকে খাওয়াবেন না? তুমি তোমারটা খেয়ে নাও না। হুম, তা হচ্ছে না। আমাকে খাইয়ে দিতে হবে, না খাইয়ে দিলে আমি খাবো না। সাজিদ যেন অবাক না হয়ে পারল না। আনিকার এই মিনিটে রং পরিবর্তন দেখে অপলোকভাবে তার দিকে তাকিয়ে রইল। আর তাদের এই কথোপকথনের শুনে সাজিদের মা বাবা সবাই সব মুছি মুছি হাসল। সাজিদ তাকে খাইয়ে দিতে লাগলো, আর আনিকা খেতে খেতে শয়তানি হাসি দিতে লাগলো। আনিকা খাবার শেষ করে তার রুমে ফিরে আসলো। সে ভেবে পাচ্ছে না কিভাবে সাজিদকে ফাঁসাবে। তাকে ফাঁসানো এত সহজ নয়। উপযুক্ত প্রমাণ ছাড়া সাজিদের কিছুই করতে পারবে না সে। কারণ সবাই জানে সাজিদ খুবই ভালো একটা ছেলে। সে এই ব্যাপারে রিয়াদকে ফোন দেয়। রিয়াদ তার সাজিদের বিয়ের বিষয়টা জানে। সে আনিকাকে মিলে একটা প্ল্যান করলো। সেই দিনটা কোনো মতে পার হয়ে গেল সাজিদের।
আনিকা আর তার তেমন কোনো কথাবার্তা হয়নি। কাল সকালে তারা নিজেদের বাড়িতে আনিকাকে নিয়ে যাবে। রাতে সে এশার নামাজ পড়ে মা বাবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসলো। রুমে ঢোকার পর আনিকা তাকে বলল, আমাদের অফিসে গুরুত্বপূর্ণ কয়েকটা ফাইল আছে, কয়েকদিনের মধ্যেই একটা মিটিং হবে, যেটার প্রজেক্ট মূল্য 5 কোটি টাকা। মিটিং করতে এই ফাইলগুলো কালকের মধ্যেই শেষ করতে হবে। যা, অফিস থেকে ফাইলগুলো নিয়ে আয়। কি বলছো, এখন নিয়ে আসবো? ওই, তুমি করে বলছিস কেন? আমি তোর কি হই? কেন, আমার বউ হও। তোকে কতবার বলবো যে তুই আমার স্বামী হওয়ার যোগ্য না? সারা জীবন চেষ্টা করলেও আমার পায়ের সমান হতে পারবি, আবার বলিস আমি তোর বউ। আমি তোর কে হই বল? বস। বসকে একজন সাধারণ কর্মচারী কি বলে? ম্যাডাম বলে ডাকে, আর আপনি বলে। তাহলে আর যাতে আমাকে ম্যাডাম বলতে না দেখি, আর সবসময় আপনি করে বলবি। তুই শুধু তোর বাবা মার সামনে আমাকে তুমি করে বলবি। আর মনে রাখিস, তুই এখনো আমার টাকায় চলিস। আমার টাকা ছাড়া তুই আর তোর পরিবার অচল। যেটাই অর্ডার করব তোকে সেটাই করতে হবে। সাজিদে নিজেকে অনেক ছোট, অসহায়, দুর্বল মনে হতে লাগলো। তার চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেল। এখন যা, তাড়াতাড়ি ফাইলগুলো নিয়ে আয়। কিন্তু ম্যাডাম, এত রাতে নিয়ে আসবো? রাত কোথায়? এখন তো মাত্র 9টা বাজে। আমার বাসা থেকে অফিস যেতে 30-40 মিনিট লাগে, আসতে বেশিক্ষণ লাগবে না। যা, তাড়াতাড়ি নিয়ে আয়, কালকের মধ্যেই শেষ করতে হবে। সাজিদ ফাইলগুলো কোথায় আছে জেনে বের হয়ে যায়। সাজিদ বের হওয়ার পর আনিকা ফোন দেয়। শোন, ও বের হয়েছে, তোরা তৈরি থাকিস, কোনো ভুল যেন না হয়। যেভাবে বলেছিলাম সেভাবেই করবি। এদিকে সাজিদ অফিসে দেয়। আনিকা তাকে গাড়িটা দেয়নি, যার কারণে তার একটু বেশি সময় লেগে যায়। যেতে যেতে তার রাত 10টা বেজে যায়। সে অফিস থেকে ফাইলগুলো দেখে। ফাইলগুলো দেখে সে হেসে দেয়। এত সোজা কাজটা করার জন্য আনিকা তাকে কিভাবে চাপ দিচ্ছে। সে ফাইলগুলো নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় সে কোনো একটা রিক্সা পাচ্ছে না যে সে মেইন রোডে গিয়ে উঠবে। তাই সে হেঁটে হেঁটে মেইন রোডের দিকে যেতে লাগলো। তাড়াতাড়ি করতে গিয়ে সে মোবাইলটা আনতেও ভুলে গেছে। অন্যদিকে আনিকা রিয়াদের সাথে প্লেনের বাকি অংশ শেষ করে। এমন সময় আনিকার ফোন আসে। তাকে এমনভাবে মারবি যেন পরের বার হাত ওঠাতে গেলে 10 বার ভাবে, আর আঙুলগুলোকেও একদম থেতলে দিবি। তার হাতটাকেও এমনভাবে ভাঙবি যেন কখনো হাত তোলার সাহস না পায়। আনিকা ফোন রেখে শয়তানি হাসি হাসতে থাকে। এদিকে সাজেদ কোনো রিক্সা না পেয়ে হাঁটতে লাগলো। মেইন রোডে হেঁটে যেতে তার 20 থেকে 30 মিনিট তো লাগবেই। তার মাথাটা কেমন যেন ঘুরছে। সাজেদ হাঁটার সময় লক্ষ্য করলো 2টা ছেলে তাকে ফলো করছে। তাদের মতলবটা ভালো লাগছে না সাজেদের। কিছুক্ষণ পর তার সামনে আরও 4-5টা ছেলে আসে। তারা সোজা সাজেদের সামনে গিয়ে দাঁড়ায়। সাজেদ একটু অবাক হয়। সে তাদের পাশ কাটিয়ে চলে আসে। তারপর ছেলেগুলো আবার সাজেদের সামনে গেল। সাজেদ আবার তাদেরকে পাশ কাটিয়ে যেতে লাগলো। এভাবে তারা অনেকবার সাজেদের সামনে গেল। সাজেদ তারপর বিরক্ত হয়ে বলল, কি হয়েছে ভাই, কি সমস্যা আপনাদের? এভাবে আমার সামনে আসছেন কেন? আশ্চর্য, কথা বলুন, কি চাই আপনাদের? শুধু শুধু সময় নষ্ট করছেন কেন? আমরা আমাদের কাজে এসেছি। দেখ ভাই, আমার কাছে কিছুই নাই, শুধু শুধু আমাকে তোমরা বিরক্ত করছো। কিছু নাই তো, কি হয়েছে? তুই তো আছিস, আর সাথে তোর হাতও তো আছে, আর তোকে আর তোর হাত পেলেই চলবে। মানে, কি বলতে চাচ্ছিস? তোর সাহস তো কম না, আমাদের প্রশ্ন করিস। দেখ, আমার মেজাজ খারাপ করিস না, এমনি মাথা গরম আছে। কে কার অবস্থা খারাপ করে এখন তুই দেখবি। বলেই তারা সাজেদকে মারতে গেল। এখানে উল্লেখ্য, সাজেদের বডির কাছে টাইগার শ্রফের বডি কিছুই না। 6 ফিট উচ্চতার পালোয়ারের মতো শরীর তার। যেমন বডি তেমন উচ্চতা। যে কেউ এই জিম করা বডি দেখলে অবাক হতে বাধ্য। জিহাদের স্বপ্ন বুকে লালন করে সে নিজেকে ইসলামের জন্য তৈরি করেছিল। তার সামনে 10-12 জন গুন্ডাও কিছু না। কলেজে ভার্সিটিতে অনেকেই তাকে আর তুকরন নামেই ডাকত। যাই হোক, তাদের মধ্যে একজন সাজেদকে মারতে গেলে প্রথমে সাজেদ ছেলেটির হাত ধরে তার পেটে একটা ঘুষি মারে। ফলে ছেলেটির মুখ দিয়ে গলগল করে রক্ত পড়া শুরু হয়। ওইখানে ছেলেটি বসে পড়ে। ছেলেগুলো একটু ঘাবড়ে যায়, কারণ এক ঘুষিতে এরকম অবস্থা করা এত সহজ নয়। তারপর আরেক ছেলে সাজেদকে মারতে আসলে সাজেদ ছেলেটির মাথা বরাবর লাথি মারে।
ছেলেটি ওইখানেই পড়ে যায়। এগুলো দেখে ছেলেগুলো ভয় পেয়ে যায়। তারপর 4-5 জন একসাথে সাজিদের উপর ঝাঁপিয়ে পড়ে। সাজিদ একা তাদের সাথে পেরে উঠছিল না, কারণ তার শরীরটা আগে থেকেই খারাপ ছিল। আর তাছাড়া এতক্ষণ ধরে হাঁটার কারণেও তার শরীরটাও ক্লান্ত ছিল। একসময় একটা ছেলে সাজিদের পিঠে লাথি দিয়ে মেরে মাটিতে ফেলে দেয়। তারপরে শুরু হয় এলো পাথালি মার। তারা মাতামাতি সাজিদের অবস্থা খারাপ করে ফেলে। এমনিতেই দুর্বল শরীর ছিল, তার উপর এই মারগুলো আর শরীর নিতে পারছিল না। সে জ্ঞান হারাবে হারাবে এইরকম অবস্থা হচ্ছিল। এমন সময় একটা ছেলে বলে, অনেক তো মারলাম, এখন যে কাজে এসেছি সেই কাজটা শুরু করা যাক। কর কর। বলে একটা ছেলে সাজিদের একটি হাত ধরে মাটির মধ্যে রাখলো, আর একটি ছেলে তার আঙ্গুলের উপর সজোরে বাড়ি মারল। সাজিদ ব্যথায় আহ করে চিৎকার করে উঠল। সাজিদের আঙ্গুল ফেটে রক্ত পড়ছে। তার যেন এই ব্যথায় সে মরে যাওয়া ভালো মনে হচ্ছিল। তারপর ছেলেটি তার হাতটি উঁচু করে ধরে রাখলো, আর আরেকটি ছেলে তার হাতের মধ্যে সর্বশক্তি দিয়ে বাড়ি মারল। সাজিদ আবার চিৎকার দেয়। তার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকার শুনে আশেপাশের মানুষজন তার কাছে ছুটে আসে। মানুষ আসার শব্দ শুনে ছেলেটি বলল, এই তার চিৎকায় তো এখন মানুষ ছুটে আসছে। তো এখন কি করবি? মেন কাজ তো করে ফেলেছি, তা এখন পালে চল। চল চল। বলি তারা তাড়াতাড়ি পালিয়ে গেল। মানুষগুলো এসে সাজিদকে ধরে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। তার আঙ্গুল আর হাতের অবস্থা খুবই খারাপ। ডাক্তার এসে সাজিদকে স্যালাইন দিয়ে রাখলো। তার হাতের আঙ্গুল আর হাতটিতে ভালোভাবে ব্যান্ডেজ এবং প্লাস্টার করে দিল। সাজিদের কাছে কোনো মোবাইল না থাকায় কেউ তার বাড়িতে বলতে পারছিল না। অন্যদিকে বাড়িতে সাজিদ বের হওয়ার পরে সাজিদের মা বাবা সহ আনিকার মা বাবা তাকে জিজ্ঞেস করলো সাজিদ কেন এত রাতে বের হলো। আনিকা তাদের বলল, আমি জানি না, ও বলেছে এর নাকি কি একটা কাজ আছে, ওগুলো করে আসবে। আস্তে রাতও হতে পারে। কি বলো মা, রাত করে আসবে মানে? বলেছে তো এটাই, কি কাজ করবে বলে যায়নি। তো এখন আমরা কি করব? ছেলেটা যে কি করে না, এরকম তো আগে ছিল না। আপনারা চিন্তা করবে না, আপনারা ঘুমিয়ে পড়ুন, আমি দেখছি। কিন্তু সাজিদের আব্বু আম্মু রাজি হচ্ছিল না। পরে আনিকা তাদের বুঝিয়ে সুঝিয়ে তাদের ঘুমোতে পাঠিয়ে দেয়। তারপর আনিকা তার নিজের রুমে ফিরে আসে। তোকে আমি এমনভাবে ফাঁসাবো যে কেউ তোর কথা বিশ্বাস করবে না। তোর জীবন আমি অন্ধকারে আধার ঢেকে দেব। সকাল আনিকা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর সে খাবার টেবিলে আসে। তাকে দেখে সাজিদের আম্মু আব্বু জিজ্ঞেস করে, সাজিদ কোথায় মা? আমি জানি না মা, ও কালকে বাসায় আসেনি, কি অবস্থায় আছে কে জানে। কি বলছো তুমি? ও কালকে বাসায় আসেনি মানে? আনিকা কিছু বলতে যাবে তার আগে তার মোবাইলে একটা কল আসে। আনিকা মোবাইল ধরে তারপর বলে, মা, ম্যানেজার সাহেব কল দিয়েছে, একটু কথা বলে আসি। বলেই আনিকা ফোন নিয়ে কথা বলতে চলে যায়। কিছুক্ষণ পর কান্না মাখা মুখে ফিরে আসে। তার এই কান্না মাখা মুখ দেখে আনিকার আব্বু বলে উঠল, কি রে অনিকা, এভাবে কাঁদছিস কেন? মা, তোর কি হয়েছে বল? সাজিদের কি কিছু হয়েছে? আনিকা কথা না বলে তার হাতের ফোনটা তার আব্বুকে দিল। হ্যালো, কে বলছেন? বলুন। কি বলছেনটা কি? আপনার সাহস কি করে হয় ওর নামে এসব বলার? না, আমি এসব বিশ্বাস করি না। ও কখনোই এরকম করতে পারে না। ও এরকম ছেলেই নয়। আপনার কথা তো ঠিকই মনে হচ্ছে, আমি তো বিশ্বাসই করতে পারছি। তাহলে কালকে ওই কাজের জন্য বের হয়েছে? তারপর আরও কিছুক্ষণ কথা বলে আনিকার আব্বু ফোনটি রেখে দেয়। আনিকার আব্বু রাগ মাখা মুখ নিয়ে সাজিদের আব্বুর দিকে তাকালো। তা দেখে সাজিদের আব্বু বললেন, কি হয়েছে বিআই মশাই? আমার ছেলে কি কিছু করেছে? কি করেনি আপনার ছেলে? আপনার ছেলে একটা চোর, বাটপার। আমার ভাবতেই অবাক লাগছে যে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি একটা চোরের সাথে। কি বলছেন? আমার ছেলে চোর মানে? গতকাল রাতে আপনার গুণধর ছেলে শুধু শুধু বের হয়নি, ও অফিসের একটা ফাইল চুরি করার জন্য গিয়েছে। ওই ফাইলটার মূল্য কত জানেন? 5 কোটি টাকা। আপনার ছেলে ওই 5 কোটি টাকার ফাইল নিয়ে পালিয়ে গেছে। না, আমি এসব বিশ্বাস করি না।
আমার ছেলে কখনোই এমন করতে পারে না। করতে পারেনি, করেছে। সিসিটিভি ক্যামেরা স্পষ্ট দেখা গেছে যে আপনার ছেলেই সেই ফাইলটা বের করেছে। সে এখন এই ফাইল নিয়ে পালিয়ে গেছে। ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আব্বু কথা বলতে পারছে না। আব্বু, আম্মু, ছোট বোন সহ সবাই মুখ লুকিয়ে কাশছে। আচ্ছা অনিকা, এই বাটফার ওই ফাইলের সন্ধান কিভাবে পেল? এটা সন্ধান তো তুই, আমি আর ম্যানেজারই জানতাম। আমি বলতে পারবো না বাবা, আমার ভয় করে। তোর সাথে সাজিদের কি কিছু হয়েছে? তারপর অনিকা কান্না করে সাজিদের নামে মিথ্যা কথা বলতে থাকে। মানে সাজিদের জায়গায় আনিকাকে এবং আনিকার জায়গায় সাজিদকে। সে বলতে থাকে যে সাজিদ নাকি তাকে বিয়ে করেছে তার সকল সম্পদ নিজের করে নেওয়ার জন্য। সব সম্পদ আত্মসাৎ করে নাকি আর একটা মেয়েকে বিয়ে করবে, কারণ সাজিদ সেই মেয়েটাকে ভালোবাসে। এই ফাইলটির জন্য কালকে সাজিদ নাকি তাকে অনেক মেরেছে। তারপর ভয়ে আনিকা সাজিদকে ফাইলের কথাটি বলে দেয়। এরকম আরও মিথ্যা অপবাদ দিতে থাকে। তারপর আনিকার আব্বু সহ বাড়ির সবাই সাজিদের আব্বু আম্মুকে কথা শোনাতে থাকে। লজ্জায় অপমানে যেন তাদের মরে যেতে ইচ্ছে করছে। চোখের পানি যেন বাধা মানছে না। তারা সবাই মুখ গুজিয়ে কাঁদছে। সাজিদের মা বাবা বিকাল পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু সাজিদ আসে না। সাজিদের আব্বু তখন আনিকার আব্বুকে বলে, বেআই মশাই, আমি জানি আমার ছেলে যা করেছে, তারপরে আপনাদের সামনে মুখ দেখানোর সামর্থ্য আমাদের নেই। কিন্তু কি করব বলেন, আমাদের বাড়ি ফিরতে হবে। তাই কি বলেছিলেন? বলছিলাম কি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন যদি আনিকা মাকে নিয়ে আমাদের বাড়ি যাওয়ার অনুমতি দিতেন। সাজিদের আব্বু কোনো মতে চোখ লুকিয়ে হালকা মাথাটা উঁচু করে কথাটা বলল। এরকম কথা শুনে প্রথমে আনিকার আব্বু অগ্নি চোখে তাকালো, তারপর বলল, আপনাদের কি লজ্জাশরম বলতে কিছুই নেই? আপনার গুণধর ছেলে যে আমার মেয়ের সঙ্গে এত কিছু করলো, আমার মেয়েকে মেরে বাসায় রেখে অন্য মেয়ের কাছে চলে গেল। এরপর আপনি দাঁড়িয়ে এসে এই সব কথা বলছেন? কি নির্লজ্জ একটা পরিবারের সাথে আমি বিয়ে দিলাম। ছেলে নির্লজ্জের মতন শাশুড়িটাকে আত্মসাৎ করে পালিয়ে যায়, আর তার বাবা এসে উল্টো বউকে নিয়ে যেতে চায়। এখন বুঝলাম আপনার ছেলে কেন এরকম হলো। পরিবারের গোড়া যদি নির্লজ্জ হয় তাহলে ছেলে তো নির্লজ্জ হবেই। শুনেন, আমার দেহে প্রাণ থাকাকালীন আমার মেয়েকে আপনার মতো নির্লজ্জ পরিবারে পাঠাবো না। যদি জানতাম আপনি এরকম হবেন তাহলে দরকার পড়লে সারা জীবন আমার মেয়েকে বিয়ে না দিয়েই রাখতাম। তারপরেও আপনাদের মতন রাস্তার পরিবারের হাতে আমার মেয়েকে তুলে দিতাম না। আবার বড় মুখ করে আমার মেয়েকে নিয়ে যেতে এসেছেন। নির্লজ্জের একটা সীমা থাকা দরকার। কি করে পারলেন এরকম আবদার করতে? এখন কি বাড়ি থেকে বের হবেন, নাকি দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? এতক্ষণ ধরে সব কথা সাজিদের আব্বুর মুখ বুঝে সহ্য করলেও এই কথাটা সহ্য হয়নি। কান্না ভেজা কণ্ঠে সাজিদের আব্বু বলল, না না থাক, তার প্রয়োজন হবে না। আমরা এমনি বের হয়ে যাচ্ছি। ওগো, কোথায় আছো? নাদিয়া সহ বাকিদের নিয়ে এসো। আমি বাড়ির বাইরে অপেক্ষা করছি। সাজিদের আব্বু কান্না ভেজা কণ্ঠে তাদের ডাকতে গেল। তাদেরকে নিয়ে সাজিদের আব্বু আনিকাদের বাসা থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় আনিকার আব্বু বলল, আপনাদের ওই পাজি বদমাস ছেলেকে বলবেন যাতে নতুন করে চাকরি খুঁজে। এত বড় অপরাধ করার পরেও আপনার ছেলে আমার অফিসে রাখবো না। এরপর সাজিদের আব্বু কিছু না বলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সাজিদের আব্বু সারাটা রাস্তা মুখ নিচু করে এসেছে, যেন তাদের বিশ্বাসই হচ্ছে না সাজিদ এরকম করেছে। তারা তারপর বাসায় চলে যায়। কিছুক্ষণ পর আনিকা নিচে নেমে আসে। সে এসে কাকে যেন খুঁজতে থাকে। তার আব্বু তাকে জিজ্ঞেস করে, কিরে, তুই এভাবে কাকে খুঁজছিস? কাকে আবার? শ্বশুর শাশুড়িকে। কি, শ্বশুর শাশুড়িকে কেন খুঁজছিস? কেন আবার? সন্ধ্যা হয়ে গেছে, তারা কি বাড়িতে যাবে না? তারা কিছুক্ষণ আগে বাড়িতে চলে গেছে। এটা কি কোনো কথা বললি? শ্বশুর বাড়ি থেকে কেউ নিতে আসেনি আর তুই এভাবে ড্যাং ড্যাং করে চলে যাবি? কি, ওরা বাড়িতে চলে গেছে? আমাকে নিয়ে যায়নি কেন? কিছুক্ষণ আগেই তো তোর বাবা তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, তাই তারা নিজেদের বাড়িতে চলে গেছে। আর তুই ওদের বাড়িতে যাবি কেন? কেন মা, আমার শ্বশুর বাড়িতে আমি যাব না তো কে যাবে শুনি?
আনিকা, তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? কেন আব্বু? আমি পাগল হব কেন? এই যে তোর সাথে সাজিদ এত কিছু করলো, তারপরেও তুই তাদের বাড়িতে যাবি? তোর নিজের বাসায় তো তোর সাথে এমন করেছে, আর তাদের বাড়িতে গেলে তোর সাথে কি করবে ভেবে দেখেছিস? ও কিছু করুক বা না করুক, আমার ওখানে যেতেই হবে। কারণ বিয়ের পর মেয়ের থাকার জায়গা হয় শ্বশুর বাড়িতে। আর আমার মনে হয় না তার বাবা মা আমার সাথে এমন ব্যবহার করবে। অনিকা, বোঝার চেষ্টা কর। ও তোর সাথে এত কিছু করলো, তারপরেও তুই ওর সাথে সংসারের কথা ভাবছিস। আমি তো চাচ্ছি তোকে তার সাথে বিয়ে দিয়ে যে ভুলটা করেছিস সেটা শুধরে নিতে। কিভাবে শুধরে নেবে তুমি আব্বু? প্রথমে অফিস থেকে ওই বাটপারটাকে ধাক্কা দিয়ে বের করব, তারপর ওর সাথে তোর ডিভোর্স দিব, তারপর না হয় আরেকজন ভালো ছেলে দেখে তোর সাথে বিয়ে দেব। আচ্ছা আব্বু, ও তোমার মান সম্মান এইভাবে নষ্ট করলো, তারপরও তুমি ওকে এভাবে ছেড়ে দেবে? সেই জন্য তো আমি তোকে চাকরি থেকে বাদ দিচ্ছি। ও আমার সাথে যা করেছে তাতে ওকে শুধুমাত্র চাকরি থেকে বের করলে কি হয়ে যাবে? কি বলতে চাচ্ছিস স্পষ্ট করে বল। আমি চাই ওকে প্রতি মুহূর্তে কষ্ট দিতে, কষ্ট দিতে দিতে তার জীবনটা নরক বানিয়ে দিয়ে বুঝিয়ে দিতে যে কষ্ট কাকে বলে। না অনিকা, এটা ঠিক নয়। একজন মানুষ তোকে কষ্ট দিবে, মারবে, কিন্তু তা বলে তুই এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে তার প্রতিশোধ নিবি? এটা তো ঠিক নয়। তোকে আমরা এমন শিক্ষা দেইনি। কিন্তু আপু। কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটাই ফাইনাল। এবার তুই উপরে যা। আরে তুমি একবার আমার কথাটা তো শুনবে। আমি বললাম না তুই উপরে যা। আমি তোকে ওই ছেলের থেকে দূরে রাখার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে সেটা না হয় দেখা যাবে। আনিকা অনেকটা রাগ আর বিরক্তি নিয়ে উপরে গেল। আনিকা যাওয়ার পর তার আপু বলল, তোমার মেয়ে এটা কি বলে গেল? এই মেয়ে পাগল হয়ে গেছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু ও জানে না প্রতিশোধের আগুন কত ভয়ঙ্কর। যদি জানতো কখনোই এমন কথা চিন্তাও করতে পারতো না। ঠিক বলেছ। ও প্রতিশোধ নিতে গিয়ে আবার কি ভুল টুল করে বসে। আমিও তাই ভাবছি। তো এখন কি করবে? একটু ভাবতে দাও, কিছুক্ষণ ভেবে না হয় পরে সিদ্ধান্ত নেব কি করা যায়। আচ্ছা ঠিক আছে, এখন যাও। সকালবেলা থেকে তো কিছুই খাওনি, এখন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। তাই করো। আসলে আনিকা রিয়াদের সাথে কথা বলছিল। রিয়াদ তাকেই বলেছিল যে এখন তার বাড়িতে গিয়ে তার উপর আরও ভালোভাবে প্রতিশোধ নিতে। তাই আনিকা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এমন করেছিল। কিন্তু এখন সে কি করবে ভেবে পাচ্ছে না। তাই সে আবার রিয়াদকে ফোন দেয়, কিন্তু রিয়াদের ফোন ব্যস্ত পাচ্ছে। আনিকা প্রায় 10 বার ট্রাই করার পর রিয়াদ ফোন ধরল। কি হচ্ছেটা কি আনিকা? এভাবে ফোন দিচ্ছ কেন? তুমি কি বিরক্ত হলে আমার ফোনে? না তা নয়, আমি একটা মিটিংয়ে ছিলাম তো। তুমি সেই মিটিংয়ের মধ্যে শুধু ফোন দিয়ে বিরক্ত করছিলে। ও আচ্ছা, সরি। কিন্তু আমি তো জানি এই সময় কোনো মিটিং থাকে না। তো তোমার আবার কোথা থেকে মিটিং চলে আসলো? ও, ওটা একটা আর্জেন্ট মিটিং ছিল। কি হয়েছে রিয়াদ? তুমি কি স্বাভাবিক আছো? আমার মনে হচ্ছে তুমি একটা বিষয় নিয়ে ভয়ে আছো। না বেবি, আমি কোনো ভয় পাইনি। এবার বলো, কেন আমাকে ফোন করছিলে? আনিকা তারপর কিছুক্ষণ আগের ঘটনা রিয়াদকে খুলে বলে। রিয়াদ তখন তাকে আরেকটি শয়তানি বুদ্ধি দেয়। সকাল থেকে আনিকার বাবা কিছুই খায়নি, যার কারণে আনিকার মা তাকে খাবার টেবিলে বসতে বলে। আনিকার আব্বু খাবার টেবিলে বসে খাবার খেতে যাবে এমন সময় লক্ষ্য করলো আনিকা ব্যাগপত্র নিয়ে কোথায় যেন যাচ্ছে। আনিকার আব্বু বলল, অনিকা, এসব কি? কেন, দেখতে পাচ্ছ না এসব ব্যাগপত্র? তুই এসব ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আবার? আমার শ্বশুর বাড়ি। আনিকা, তুই কি পাগল হয়ে গেছিস? না আম্মু, আমি পাগল হতে যাব কেন? তাহলে তুই এইসব কি বলছিস না বলছিস? আমি কি কিছু ভুল বলেছি? তুমিই তো বলতে যে মেয়েদের বিয়ে করার পর তার শ্বশুর বাড়ি হয় নিজের বাড়ি। তা ঠিকই বলেছিস, কিন্তু তোর বেলায় তো ব্যাপারটা এক নয়। কোনো ভুল কিছু হয়নি, সব ঠিক আছে, তাই তো আমি যাচ্ছি। আচ্ছা, তুই যে এভাবে তাদের বাড়িতে চলে যাচ্ছিস, কেউ কি তোকে নিতে এসেছে? না তো আব্বু, কেউ তো নিতে আসেনি। তাহলে তুই কিভাবে তাদের বাড়িতে যাচ্ছিস? কিভাবে আবার? আমার নিজের পা দিয়ে। এটা কি কোনো কথা বললি? শ্বশুর বাড়ি থেকে কেউ নিতে আসেনি আর তুই এভাবে ড্যাং ড্যাং করে চলে যাবি? আমি নিজের বাড়িতে আমি নিজেই যাচ্ছি, তাই এখানে কাউকে আমাকে দিয়ে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। আচ্ছা তুই দাঁড়া, আমি না হয় সাজিদ না হয় তাদের কাউকে এসে তোকে ওখান থেকে নিয়ে যেতে বলছি।
তুমি সকালবেলা তাদের সাথে যা করেছিলে, কোন মুখে তারা এ বাড়িতে আবার আসবে? আচ্ছা, না হয় আমি তোকে দিয়ে আসছি, তুই একটু দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। উফ আপু, তুমি শান্তিতে খাও তো, আমি একা একাই যাচ্ছি, কাউকে দিয়ে আসতে হবে না। আরে কোথায় যাচ্ছিস? আরে শুনে যা, আরে দাঁড়া। আনিকার আপু আম্মু তাকে অনেক ডাকলো, কিন্তু আনিকা তাদের ডাকের কোনো সাড়া না দিয়ে বেরিয়ে গেল। আনিকা বের হওয়ার পরপরই তার মোবাইলে একটি কল আসে। আনিকা সেই কল ধরে। হ্যালো, কি রে, কাজ ঠিক মতো করেছিস তো? হ্যাঁ, ঠিক মতোই করেছি। যেভাবে বলেছিলাম সেভাবে করেছিস তো? জি ম্যাডাম, যেভাবে বলেছিলেন সেভাবে করেছি। আর ওর ডান হাতের কি করেছিস? ওইটাও আপনার কথা মতোই করেছি। কেমন করে? এমনভাবে মেরেছি যে সারা জীবন হাতের আঙ্গুল আর হাত অকেজো হয়ে যাবে, আর না হয় ঠিক হতে হতে কয়েক মাস সময় লেগে যাবে। ঠিক আছে, বাকি টাকা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে ম্যাম। বলেই আনিকা সাদেদের বাসা যেতে লাগলো। আর এদিকে আনিকা চলে যাওয়ার পরপরই আনিকার আব্বু আম্মুর মাথায় ঢুকছিল না কি হয়েছে। তার আপু বলল, তোমার মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি শুরু করে দিয়েছে বলো তো? আমিও বুঝতে পারছি না, একটু আগে কী সব প্রতিশোধের কথা বলেছিল, আর এখনই সে বাড়িতে যাচ্ছে। কি করছে না, মাথায় ঢুকছে না। বলছি যে কিছুদিনের জন্য আমার সময় দে, তা না উল্টো ব্যাগপত্র নিয়ে কোনো কথায় কান্না দিয়ে বেরিয়ে পড়লো। আচ্ছা, তুমি শুধুই বলবে নাকি অন্য কিছু করবে? অন্য কিছু তো করতেই হবে, তাছাড়া আর কোনো উপায় দেখছি না। এই এই, তুমি এখন কোথায় যাচ্ছ? কোথায় আবার? ঘরে। থালায় যে বাকি খাবারটা রয়েছে ওটা তো শেষ করে যাও। তোমার মেয়ে কিছুক্ষণ আগে যা করলো তা দেখে আমার গলা দিয়ে কিছুই নামবে না বলে তুমি মনে করো? আনিকার আব্বু তার ঘরে গিয়ে হাত মুখ ধুলো, তারপর জামা কাপড় পরে সাদেদের বাসা যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো।